আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা আরেকবার বলো, একজন দিয়ে শুরু করে দিই। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখা যাচ্ছে। চলো দেখো, আমাদের 2 নম্বর ক্লাস, মিউট করো, মিউট করো, নাহলে এখান থেকে মিউট করে দেবো। তাহলে তোমরা হ্যাঁ, তো প্রত্যেকে মিউট করবে, যখন বলবো বলো, তোমাদের যতটা পড়ালাম প্রবলেম কোথায় আছে তখন বলবে, নাহলে কিন্তু পড়ানোর ফ্লোটা হয়ে যায়। আমি অনেক সময় ভুলে যেতে পারি, কোনো একটা ইম্পর্টেন্ট জিনিস বলতে গিয়ে আটকে যেতে পারে। তাই শোনো আগে ক্লাসটা, কারণ নেটওয়ার্কের প্রবলেম হলে সে ক্লাস এক্সিট করে গিয়ে আবার প্রবেশ করবে, দেখবে ঠিক হয়ে যাবে, নাহলে রেকর্ড দেখবে। তো আমরা টেন্সের আগের দিন টেন্স ওয়ার্ডটা কোথা থেকে এসেছে, তার টেন্স আইডেন্টিফিকেশন অর্থাৎ টেন্সের পরিচয়, কিভাবে টেন্স চিনবো সেটা বলেছি ডিটেলে, এবং সহজেই আচ্ছা, আর একটা মকও নিয়ে নেওয়া হয়েছে। অনেকে মক দিয়েছো, যারা নতুন তাদেরকে আমি পাঠিয়ে দিয়েছি, নতুন আজকে জয়েন হয়েছে তারা দিয়ে আমাকে পার্সোনালি পাঠিয়ে দেবে, আমি উত্তরগুলো ব্যাখ্যা করে দেবো, মিলিয়ে দেবো। পুরো বেসিক লেভেল থেকে কিন্তু শেখানো হচ্ছে, পুরো নর্মাল সেন্টেন্স দেওয়া হচ্ছে এবং তার টেন্স নির্ণয় করা হচ্ছে। ইজিলি ভার্ব দেখে ইজিলি কিন্তু আমরা টেন্স জাস্ট কয়েকটা সেকেন্ড, 2 থেকে 3 সেকেন্ড, তাও লাগবে না, 1-2 সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা জাস্ট ভার্ব দেখে কিন্তু টেন্সটাকে চিনতে পেরে পেরে যাওয়ার ব্যাপারটা শিখিয়ে দিয়েছি। ভার্বের 1 নম্বর ব্যাপারটা কি, 2 নম্বরটা কি, 3 নম্বরটা কি, প্রতিটা জিনিস আলোচনা করা হয়েছে। আজকে আমরা যেটা টেন্সের আলোচনা করব, দারুণ একটা ক্লাস হতে চলেছে। জাস্ট প্রথম একটু আমি বলে দিই, যেহেতু এগুলো তোমরা জানো, ওপর চলে যাচ্ছি, তারপর মেন জায়গাটায় আমরা আসবো। দেখো, টেন্স আমরা 3 প্রকার, আগের দিন অনেক কিছু আলোচনা করেছি, এটা আর বলবো না। প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার, এটা নিয়ে আমি এটা শুধু বলতে আসিনি, আসল জায়গা আস্তে আস্তে আসছি। এবার আমরা এই প্রেজেন্ট টেন্সকে আবার 4 ভাগে ভাগ হবে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে একটা স্লাইড হবে, দিতে ভুলে গেছি, দাঁড়াও অ্যাড করে দিই, অ্যাড আফটার। তো এখানে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তো তো এই হচ্ছে 4টে আমাদের টেন্স। প্রেজেন্টের ভাগ বললাম, প্রেজেন্টের 4টে ভাগ। এই যে 4টের ভাগ থেকে স্যার এগুলো তো খুব ইজি, এগুলো আমরা জানি, ছোটবেলা থেকে পড়ে এসছো। ছোটবেলায় টেন্স কেমন পড়ে এসছো আর আমার কাছে কেমন টেন্স পড়বা, এবং চাকরির পরীক্ষাতে সহজে টেন্স থেকে কোয়েশ্চেন এলে কিভাবে উড়িয়ে দেওয়া জাস্ট 2-3 সেকেন্ডের মধ্যে, সেই প্রসেসটা আমি তোমাদের দেখাবো, এবং আস্তে আস্তে নিয়ে যাচ্ছি সেই অ্যাডভান্স লেভেলে। তাই কোনো তাড়াহুড়ো নেই, ব্যাচটা এই জন্যই করা হয়েছে যে ধরে ধরে জিনিসগুলোকে হাতে করে একদম শিখিয়ে দেওয়া। তো প্রেজেন্ট টেন্স কে আমরা 4 ভাগে ভাগ করতে পারি: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আজকে আমাদের আলোচনার টপিকটা বা আলোচনার বিষয়টা তুমি বলতে পারো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটাতে যে কত কি রয়েছে, হ্যাঁ হচ্ছে, এটাতে যে কত কিছু রয়েছে সেটা তোমরা আজকে হয়তো জানতে পারবে। অনেক কিছু রয়েছে, আরেকবার দেখে নিই, তুমি যখন বললে হ্যাঁ প্রতিদিন একবার করে মনে করে দেবে আমাকে। ঠিক আছে, রেকর্ড হচ্ছে, থ্যাংক ইউ। তো দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে কত কি রয়েছে, কত কি তোমরা বাদ দিয়ে এসেছো এবং চাকরির পরীক্ষাতে গিয়ে সমস্যা হয়, সেই জিনিসগুলো আজকে তোমাদেরকে আমি দেখাতে চলেছি। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে দেখবা বেশিরভাগ জনকে জিজ্ঞেস করলে বা বইয়ের যদি বুকিশ নলেজ, যেটা বই থেকে দেখলে যে ডেফিনিশন বা যে সংজ্ঞাটা তোমরা দাও, সেটা কি দাও, যে দেখবা অনেক বেশিরভাগ জন তোমাদেরকে যখন জিজ্ঞেস করা হয়, দেখবা তেছো, তেছি, আছো, আছি, হ্যাঁ করা হয়, নরমালি হয়, হব, এইগুলো থাকলে এই টেন্স, এরকম করে তোমরা নির্ণয় করো। এই জন্যই ভুলটা হয়। টেন্সকে কিন্তু আবারও বলছি, টেন্সকে কিন্তু বাংলায় ভাবতে যেও না, ইংলিশটাকে ইংলিশে ভাবো, দেখবা ইজি হবে। বাংলাটাকে বাংলায় ভাববে, ইজি হবে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞা দিলে বেশিরভাগ জন এরকম বলবে যে কোনো কাজ স্যার বর্তমানে হয় বোঝায়, চিরন্তন সত্য এসব বোঝায়, এরকম করে বলে দাও, মুখস্থ করে না হয়ে যায়। আর চিরন্তন সত্যটাই কি বা অভ্যাসগত সত্যটাই কি বা প্ল্যান্ড ফিউচার অ্যাকশন কি, প্ল্যান্ড ফিউচার অ্যাকশনও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়, সেসব আজকে আমরা আলোচনা করব। তো টেন্সকে কখনো বাংলাতে ধরতে যাবে না। যদি টেন্সকে বাংলায় ধরতে যাও, কি ভুলটা হবে দেখবে, এখনই তোমাকে প্রমাণ দিয়ে দিচ্ছি। এই যে দেখো, ধরো তোমাকে একটা ট্রান্সলেশন দিলাম, আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি, তুমি উত্তর করলে। আচ্ছা, আরেকটা দিয়ে দিই, তারপর একবারে অন্য কালি ইউজ করব, আমি গতকাল ভাত খেয়েছি। দেখো, আছো, আছি, মানে অন্তঃস্থ ছ, এগুলো দেখে যদি ছোটবেলায় যে টেন্স গুলো শিখেছো সেইগুলো সেইভাবে যদি শেখো, তাহলে কি ভুলটা হবে দেখো। আমি ভাত খেয়েছি, তাহলে এখানে ক্রিয়া কি, ক্রিয়া হচ্ছে খেয়েছি,
খাওয়াটা হচ্ছে ক্রিয়া বা ভার্ব। তাহলে আমি ট্রান্সলেশন কি করব, জাস্ট কিছুক্ষণ আগে খেয়েছি বলতে চাইছি আই হ্যাভ ইটেন রাইস, বাস, খুব ভালো কথা। তাহলে এটা কি টেন্স, আমি শিখিয়েছি তোমাদের আগের ক্লাসে যে কোনো বাক্যে হ্যাভ ভার্ব থাকলে এবং তারপরে এই যে ভি3 আছে ইট এট ইটেন, হ্যাভ ভার্বের পর ভি3 থাকলে সেটা হয়ে যায় প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ ঠিক আছে, মিউট করো, ক্লাসটা ভালো হবে। আমি বলি যখন বলবো বলো, তখন বলবে, দেখবে বেস্ট হবে। তো দেখো আমি গতকাল ভাত খেয়েছি, এই জায়গাটা দেখো, এই জায়গাটা তুমি খেয়েছি এইটা দেখে যদি টেন্স নির্ণয় করো তাহলে যে একদম মানে গোলক ধাঁধায় পড়ে যাবে, টেন্সের কনসেপ্টই তার মানে তোমার ক্লিয়ার হয়নি সেটা বোঝা যায়। কেন বোঝা যায়, আমি গতকাল ভাত খেয়েছি, এই খেয়েছি আর এই খেয়েছির মধ্যে অনেক ডিফারেন্স হয়েছে। এখানে টাইমের উল্লেখ নেই, প্রেজেন্ট পারফেক্ট করছো ঠিক আছে, বাট এখানে আমি গতকাল ভাত খেয়েছি মানে টেন্সটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনাইট টেন্স, কারণ গতকালের কাজটা আজ আর বাকি নেই, যে কাজটা হয়ে গেছে অর্থাৎ ডান ডানা ডান, যে কাজটা ডান ডানা ডান অর্থাৎ কমপ্লিট একদম সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে সেটাকে আমরা বলবো পাস্ট ইনডিফিনিট টেন্স। তখন তার স্ট্রাকচারটা কি হবে, সাবজেক্ট ভার্বের 2 নম্বর ফর্ম আদার ওয়ার্ডস এরকম হবে। তাই ওপরের টেন্স আর এই টেন্সটা পুরোটা আলাদা। খেয়েছি ওয়ার্ডটা দেখে যদি তুমি টেন্স নির্ণয় করতে চাও আছো আছে এইসব নিয়ে, তাহলে তোমার ভুল হয়ে যাবে। গতকাল ভাত খেয়েছি মানে ভাত খাওয়া কাজ শেষ হয়ে গেছে, ওটাও শেষ হয়েছে কিন্তু এটা কিছুক্ষণ জাস্ট কিছুক্ষণ আগে শেষ হয়েছে তাই প্রেজেন্ট পারফেক্ট হলো, বাট এটা পুরো শেষ একদম শেষ। তার মানে আমি এটা উত্তর হবে আই এট, এটা 2 নম্বর ফর্ম এট রাইস ইয়েস্টারডে। তো দেখো পুরো টেন্সটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, পুরো টেন্সটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে, আই এট রাইস ইয়েস্টারডে। তো তাই আমি আবারও বলছি তোমাদের টেন্স শুরু করার আগে আমি বলছি কখনো বাংলাতে এরকম ভাবে আছো আছে এরকম ভাবে টেন্স মুখস্থ করতে হবে না, কিভাবে পড়বে তাই আজকে আমি বলবো। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রেজেন্ট টেন্সের 4টে ভাগের মধ্যে 1 নম্বর ভাগ প্রেজেন্ট ইনডিফিনাইট, যাকে আমরা আরো একটা নামে চিনি সিম্পল প্রেজেন্ট। তো সিম্পল প্রেজেন্ট টেন্স কোন কোন জিনিসগুলোর উপর ডিপেন্ড করে, মানে কোন কোন জিনিসগুলো অর্থাৎ কোন কোন অর্থ প্রকাশ করলে কোন কোন সেন্স প্রকাশ করলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যাব, সেইগুলো আমরা দেখো তোমাদের একটা ছকের মাধ্যমে নিয়ে এসেছি। তো তারপরে আমরা স্ট্রাকচার বলবো, স্ট্রাকচারের ব্যাপার রয়েছে। তো সিম্পল প্রেজেন্ট টেন্স মানে এই যে 5টা ব্যাপার আছে দেখো 6টা, এই 6টা ব্যাপার মাথায় রাখবে, অর্থাৎ কোনো একটা বাক্য দিয়ে দিলে সেটা কি টেন্স তোমাদেরকে কিন্তু আমি এরকম বাংলা মানে ছাড়াও তোমাদেরকে কিন্তু শিখিয়ে দিয়েছি যে ভার্বের 1 নম্বর বা ভার্বের 5 নম্বর দেখলে সেটা প্রেজেন্ট টেন্স হয়। এবার প্রেজেন্টের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়, ঠিক আছে, ভি1 আর ভি5 দেখলেই সেটা হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এটা কিন্তু মাথায় রাখবে, এটা তো তোমাকে ট্রিক দিয়েছে, এটা ক্লু, বা ডিটেইলে যখন কাউকে পড়াবে বা তুমি পড়বে বা কোনো বড় ট্রান্সলেশন করবে তখনকার ব্যাপারটা আমি এবার প্রকাশ করব। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কোন কোন জিনিসগুলো প্রকাশ করলে হয়। হ্যালো, হ্যাঁ হচ্ছে তো, কে বলছো তুমি? তুমি ওই লিঙ্কটাই গেলে হবে না, তুমি গ্রুপে ছিলে না, গ্রুপে কাল থেকে বলছি আমি একটা নতুন গ্রুপ করেছি যারা পেড অ্যাডমিশন নিয়েছে বুঝলে, তো সবাই তো নেয়নি। তো লিঙ্কটা দেখি আমি তোমাকে পাঠাচ্ছি, যদি এখনই হয়তো জয়েন করো না রেকর্ড দেখবে, ঠিক আছে, ক্লাস দিচ্ছি তো। এত ক্যাজুয়াল হলে হবে, ক্যাজুয়াল হলে পড়াশোনা হবে না, নতুন বলে আমি আজকে ছেড়ে দিলাম। 1 মিনিট প্লিজ, মিউট করো 1 মিনিট প্লিজ। কারণ আজকে ক্লাসটা ইম্পর্টেন্ট ক্লাস, সো এই জন্য আমি আরো ওয়েট করলাম। তাড়াহুড়োর সময় কাজও কম হয়। হয়ে গেছে। তো যেটা বলছিলাম এই জায়গাগুলো কিন্তু মাথায় রাখতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভি1 আর ভি5 দেখলেই তো হলো, তার সাথে সাথে কি কোন কোন অর্থ প্রকাশ করলে অর্থাৎ কোন কোন সেন্স ক্রিয়েট করলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখবো বা বুঝবো, সেগুলো আমরা এবার চলে যাই।
দেখো প্রথমেই হচ্ছে এই টেন্সে যেটা ইউনিভার্সাল ট্রুথ, আমি প্রতিটা জিনিস ব্যাখ্যা দেবো, চিন্তা নেই, উদাহরণ সহকারে। কোনো একটা বাক্য তুমি দেখো চিরন্তন সত্য অর্থটাকে প্রকাশ করছে, ইউনিভার্সাল ট্রুথ মানে চিরন্তন, বাংলা হচ্ছে লিখে দিই, অনেকের প্রবলেম হতে পারে কারণ বেসিক থেকে হবে, সবার কথা চিন্তা করে এই ব্যাচ, তাই কেউ যদি জানা থাকে জাস্ট ওয়েট করবে। ইউনিভার্সাল ট্রুথ কথার অর্থ হচ্ছে চিরন্তন সত্য। তাহলে কোন একটা বাক্যে যখন সেই বাক্যের অর্থটা চিরন্তন সত্য এরকম প্রকাশ করে, তখন আমরা সেটা কি টেন্সে লিখবো? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। চিরন্তন সত্য অর্থ প্রকাশ করে এরকম একটা উদাহরণ দিই, একটা করে বলি আর একদম উদাহরণ দিয়ে ক্লিয়ার করে দিই। ইউনিভার্সাল ট্রুথ, দেখো ইউনিভার্সাল ট্রুথ আর সায়েন্টিফিক ট্রুথ এই দুটোর মধ্যে একটু পার্থক্য রয়েছে, আমি তোমাদেরকে বলবো। উদাহরণটা দিই তারপর বলছি। ইউনিভার্সাল ট্রুথের উদাহরণ সব থেকে বেস্ট হচ্ছে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, অর্থাৎ মানুষ মরবেই একদিন না একদিন, ম্যান ইজ মর্টাল, ঠিক আছে। তারপর ধরো আরেকটা উদাহরণ দিচ্ছি, উইমেন ইজ অ্যানাদার নেম অফ স্যাক্রিফাইস, অ্যানাদার নেম অফ স্যাক্রিফাইস, মহিলাদের আরেকটা নাম বলা হয় যে তোমার স্যাক্রিফাইস করতে পারে, এই জন্য ওদেরকে আরেকটা নাম দেওয়া হয় স্যাক্রিফাইস, আত্মস্বর্গ না কি যাই বলে বাংলায়। তো এইগুলো হচ্ছে 2 and 2 makes 4, এইগুলো হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, হবেই, তুমি মানে তুমি যেখানেই যাও এই ঘটনাগুলো ঘটবেই। ক্লিয়ার? তাহলে ইউনিভার্সাল ট্রুথ বোঝাবে এরকম এরকম তোমার বাক্য যখন অর্থ প্রকাশ করবে তখন সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। এবার আমরা 2 নম্বর যেটা ছিল সেটা আসবো কোথায় গেল এটা সায়েন্টিফিক ট্রুথ। সায়েন্টিফিক ট্রুথ মানে আমরা জানি এর বাংলা কি বলবো? বৈজ্ঞানিক সত্য, অর্থাৎ কোন ঘটনা যেটা বৈজ্ঞানিক সত্য, অর্থাৎ ঘটবেই, এটাও ঘটবে এটাও ঘটবে। তো বৈজ্ঞানিক সত্য উদাহরণ কি? দেখো সায়েন্টিফিক ট্রুথের উদাহরণ দিই, এইগুলো কিন্তু সব প্রেজেন্ট ইনফিনিটের মধ্যে পড়বে। যেমন ধরো ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তো তুমি যেখানেই যাও, এখানে এসো, তোমাদের গ্রামে যাই, যেখানে যায় না কেন 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পেলেই জল কিন্তু ফুটবে, তাই না? এগুলো সায়েন্টিফিক ট্রুথ। তারপর তোমার সায়েন্টিফিক ট্রুথ আরো হতে পারে, ধরো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তো স্যার এটা সায়েন্টিফিক ট্রুথ কেন বলছেন? দেখো কোন দিকটা ইস্ট কোন দিকটা ওয়েস্ট এগুলো তো তোমার অনুমান করা হয়েছে, মানে এগুলো তো বৈজ্ঞানিকরা এসে তোমার দিকটা নির্ণয় করেছে, তাই না? ইস্ট ওয়েস্ট এগুলো, তো এগুলোকে তুমি সায়েন্টিফিক ট্রুথের মধ্যে রাখবে, তাহলে বেস্ট হয়। কোনো রকম এরকম বাধা ধরার নিয়ম নেই যে ওটা লিখছি এখানে এটা চলে এলো, এই উদাহরণ চলে এলো বলে ব্যাপার, তোমার ওটা জানার দরকার নেই। তুমি শুধু জানো যে বৈজ্ঞানিক সত্য বোঝাবে এমন বাক্য, আর ইউনিভার্সাল ট্রুথ মানে চিরন্তন সত্য বোঝাবে এমন বাক্য সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। আর স্যার কি বলেছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স মানে হচ্ছে ভার্বের 1 আর ভার্বের 5। দেখো এই যে ওয়াটার বয়েলস, পুরো ডিটেইলে ঢুকবো আমরা। ওয়াটার বয়েলস, আমরা জানি বয়েলটা হচ্ছে ভার্বের 1 নম্বর আর বয়েলসটা হচ্ছে ভার্বের 5 নম্বর। তাহলে দেখো V1 বা V5 এলেই সেটা হয়ে যায় তোমার সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে V5 এখানে ইউজ হয়েছে। V5 কেন হলো? কারণ ওয়াটারটা হচ্ছে আমিও নয়, আমরাও নয়, তুমিও নও, তোমরাও নয়, কারণ V1 ও তো হতে পারতো, V1 ও তো প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টে হয়, V5 ও সিম্পল প্রেজেন্টে হয়। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার হলে সাবজেক্ট ভার্বের 5 নম্বর ফর্ম ব্যবহৃত হয়। তাহলে ওয়াটারটা আমিও নয়, আমরা নয়, তুমিও নয়, তোমরা নও, তাহলে এটা থার্ড পারসন। আর ওয়াটারকে গোনা যায় না, আনকাউন্টেবল নাউন মানে সেটা সিঙ্গুলার নাম্বার, তাই V5 হলো। তারপর দেখো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এই যে রাইজেস এটাও কিন্তু দেখো V5, তো সিম্পল প্রেজেন্ট টেন্স বলেই V5 টা হয়েছে। V1 আর V5 হয় একমাত্র। ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে দেখো ইজটা কি? ইজটা হচ্ছে বি ভার্বের 1 নম্বর ফর্ম, বি ভার্বের 1 নম্বর ফর্ম হচ্ছে ইজ, এম ইজ আর হচ্ছে, ভালো করে মনে রাখবে এটা, বি ভার্বের 1 নম্বর ফর্ম এম ইজ আর আর কে বলা হয়। তাহলে এটাও V1 এ আছে, ঠিক আছে। এটা ইজ, এটা বললাম। মেক্স, এ দেখো একটু আগে বললাম মেকের সাথে এস লেগে আছে মানে ভার্বের 5 নম্বর ফর্ম, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে V1 এন্ড V5, এটা কিন্তু মাথায় রাখবে প্রত্যেককে। নেক্সট আমরা চলে যাই, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কখন ইউজ করব? যখন কোন একটা বাক্য চিরন্তন সত্য ঘটনাকে প্রকাশ করবে, সায়েন্টিফিক ট্রুথ বা বৈজ্ঞানিক সত্যকে প্রকাশ করবে, হ্যাবিচুয়াল অ্যাকশন মানে অভ্যাসগত কোনো কাজ, যে কাজটা ডেইলি করছি, অভ্যাসগত কাজ,
এরকম প্রকাশ করলে তখনও কি ইউজ করব, সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তাহলে অভ্যাসগত কাজ কোনগুলো, অভ্যাসগত যেটা ডেইলি তুমি প্রতিদিন করছো সেগুলোই হচ্ছে অভ্যাসগত কাজ। আই গো টু স্কুল ডেইলি, হি গোজ টু মার্কেট ডেইলি, এগুলো হচ্ছে অভ্যাসগত কাজ। এটা কিন্তু মাথায় রাখবে। বা এরকম বলো অভ্যাসগত কাজ, আরো উদাহরণ দিই আমি নিচে আলাদা করে। দাঁড়াও এখানে লিখে দিই, এটাকে তুলে দিই। অভ্যাসগত কাজের কিছু উদাহরণ দিই, পুরো আমি ডিটেলে নোট বানিয়ে দিচ্ছি, মুখে বলে শুধু ছেড়ে দেবো না, বাট এমন ভাবে খাতাটা তোমরা তৈরি করবে, থিওরি খাতাটা তোমার যারা টিউশন করো বা যারা স্কুলে পড়াচ্ছ প্রত্যেকের কাজে লাগবে, এর বাইরে কিচ্ছু হয় না, বলে দিচ্ছি। অভ্যাসগত কোনো কাজ যেটাকে আমরা বলছি হ্যাবিচুয়াল অ্যাকশন। কোনগুলো হ্যাবিচুয়াল অ্যাকশন, যেমন ধরো বললাম মাদার কুকস রাইস, মাদার কুকস রাইস থ্রাইস এ ডে, দিনে 3 বার, থ্রাইস মানে 3 বার, থ্রাইস আ ডে, মা দিনে 3 বার ভাত রান্না করছেন। তাহলে এটা তো মায়ের একটা অভ্যাসগত কাজ, হ্যাবিচুয়াল অ্যাকশনে দাঁড়িয়েছে, তাই না? হ্যাবিচুয়াল অ্যাকশন মানে আমাকে লিখতে হবে সিম্পল প্রেজেন্ট টেন্সে। তাহলে দেখো V5, এটা V5, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে। V5 ব্যবহার বেশি হচ্ছে কারণ যেহেতু একজনের কথা বলছি, থার্ড পারসন সিঙ্গুলার, আমিও নয়, আমরাও নয়, তুমিও নও, তোমরা নয়, তাহলে মা থার্ড পারসন, যেহেতু একজন তাই সিঙ্গুলার, আর থার্ড পারসন সিঙ্গুলার হলে এই সিম্পল প্রেজেন্ট টেন্সে V5 হয়। বারবার বলছি যাতে মাথায় একদম গেঁথে যায়, ঠিক আছে? তারপরে তোমার এরকম বলতে পারি হি টেক্স এক্সারসাইজ রেগুলারলি, আরেকটা উদাহরণ দিই, হি টেক্স এক্সারসাইজ রেগুলারলি। তাহলে দেখো টেক্স এটা V5, কারণ প্রতিদিনের অভ্যাসগত কাজ বোঝাচ্ছে, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স হলো। নেক্সট পয়েন্ট যেটা আছে প্ল্যান্ড হিস্টোরিক্যাল ট্রুথ, এটা মাথায় রাখবে, হিস্টোরিক্যাল ট্রুথ, হিস্টোরিক্যাল ট্রুথ এর বাংলা কি বলবো আমরা, ঐতিহাসিক সত্য, ঐতিহাসিক সত্য এরকম কিছু বোঝাবে। ঐতিহাসিক সত্য কোনগুলো, উদাহরণ দিচ্ছি। তো ঐতিহাসিক সত্য বলছে, ঐতিহাসিক তো হয়ে গেছে, হয়ে গেছে, কিন্তু যেটা এখনো পর্যন্ত জীবন্ত আছে, ভালো করে শুনে রাখবে এগুলো। ঐতিহাসিক সত্য ব্যাপারটা কি, ঐতিহাসিক কথাটাই তো পাস্টের সাথে যুক্ত, তাই না? ঐতিহাসিক সত্য এটা তো পাস্টের সাথে যুক্ত, তবুও ব্যাপারটা কি বলছি আমি এবার তোমাদের ক্লিয়ার করি। ঐতিহাসিক সত্য ব্যাপারটা কি, দেখো ইতিহাসে যে ঘটনাগুলো পড়েছি সেগুলো সবই ঐতিহাসিক, কিন্তু সেই ঘটনাগুলো এখনো কিন্তু আমরা পড়ছি এবং আমাদের সামনে একদম জল 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 করছে এরকম ঘটনা। যেমন ধরো বললাম শাহজাহান বিল্ডস দ্য তাজমহল, শাহজাহান, তো এটা তো এখনো রয়েছে, এখনো জল জল করছে, কিন্তু ঘটনাটা অনেক আগেই ঘটেছে। এটা বিল্ডস বানানটা আরেকবার লিখছি, BUILDS, দা তাজ, সংক্ষেপে লিখলাম তাজ, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে ঐতিহাসিক সত্য। তারপর ধরো বললাম আকবর অ্যাসেন্স দ্য থ্রন, আকবর অ্যাসেন্স মানে আহরণ করেছিলেন, দেখো আহরণ তো আজকে করেনি সিংহাসনে, উনি অনেক আগে করেছেন, কিন্তু এখনো আমরা পড়ছি যেহেতু ইতিহাসে জল জল করছে। তো এই ঘটনাগুলোকে আমি প্রেজেন্ট টেন্সে লিখলে কোনো ক্ষতি নেই, বা লিখা যায়, লিখা যায়। অ্যাসেন্স দ্য থ্রন, থ্রন মানে সিংহাসন, কখন, when he is only 12 years old, যখন তার বয়সটা 12 বছর ছিল, when he is only 12 years old, বুঝতে পেরেছো? তো এইগুলো হচ্ছে ঐতিহাসিক সত্য বা হিস্টোরিক্যাল ফ্যাক্ট বা হিস্টোরিক্যাল ট্রুথ, এগুলোকে বলবো হিস্টোরিক্যাল ট্রুথ। তো হিস্টোরিক্যাল ট্রুথ এরকম সেন্স প্রকাশ করলে আমরা লিখবো সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনাইট। আর কি সব কটা আমি বলে দিচ্ছি, কারণ সব কটা এক্সামে যাতে এলে তোমরা পারো। প্ল্যান ফিউচার অ্যাকশন, প্ল্যান ফিউচার অ্যাকশনটা আমি একটু পরে বলছি, তার আগে প্রভাবটা বলে দিই। প্রভাব আমরা জানি, প্রভাব আমি তোমাদেরকে জেরক্স দিয়ে দেবো, প্রচুর প্রভাব আছে। প্রভাব জানি আমরা যে কাহাবত যেটাকে হিন্দিতে বলে, তো প্রভাব কি, যেমন সেই নাচতে না জানলে ওঠন বেকা আঙ্গান টেরা, যেটা সেইগুলোকে বলা হচ্ছে। তারপর ধরো আরো উদাহরণ দিই আমি, ধরো প্রভাবে, তো প্রভাব যেগুলো আছে তোমরা খেয়াল করে দেখবে, প্রভাব পরীক্ষায় দেয় WBP মেনে, বিশেষ করে অনেক কটা দেয়। তো প্রভাব, প্রভাব যখন আমরা ইউজ করব কোনো টেন্সে চেঞ্জ করা যাবে না, দেখবা লেখা হয় সিম্পল প্রেজেন্ট টেন্সে, সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কিন্তু প্রভাবগুলো লেখা হয়।
তো একটা উদাহরণ আমি যেমন দিই, যেমন বলে না যে অ্যান আপেল, তুমি যদি প্রতিদিন একটা করে আপেল খাও, তোমাকে ডাক্তারের কাছে একদিন করে, মানে দূরে দূরে ডাক্তারের কাছ থেকে একদিন দূরে থাকবে, মানে আর যেতে হবে না। একদিন করে প্রতিটা আপেল একদিন করে তোমাকে ডাক্তারের কাছ থেকে দূরে রাখবে, মানে তোমার হেলথকে রোগ নিরাময় করবে। অ্যান আপেল আ ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে, যেমন আছে তেমনই মুখস্থ করতে হবে। কোথায় কি এস হলো, কোথায় কি না হলো, কোনো দেখা যাবে না। এগুলো হচ্ছে প্রভাব, ঠিক আছে। অ্যান আপেল আ ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে। অত কিছু তোমাকে বোঝা যাবে না যে সেন্টেন্সে কোথায় আগে আপেল বসলো, কোথায় ডে বসলো, কোথায় ভার বসলো, এটা পুরো মুখস্থ রাখতে হবে। এবং এটার মানে হচ্ছে যে একটা করে আপেল খেলে একটা করে দিন তুমি ডাক্তারের কাছ থেকে দূরে থাকবা, ডাক্তারের কাছে যেতে হবে না, মানে শরীর ভালো থাকবে, ঠিক আছে। এইগুলোকে আমরা বলছি প্রভাব। এবার আসছি আমি যেটা বলছিলাম, প্ল্যান ফিউচার অ্যাকশন। এই জায়গাটা বোঝার আছে, প্ল্যান ফিউচার অ্যাকশনটা কি। দেখো, প্ল্যান ফিউচার অ্যাকশন, দেখ ফিউচারের কোনো কাজ হলে আমরা তো জানি যে ফিউচার টেন্স হবে, তবুও সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে আমরা একে রেখে দিচ্ছি কেন, সেটাই আমি বলবো তোমাদেরকে। সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে আমি যদি এটাকে রেখে দিই, তাহলে তোমার কি বলবো, এটাকে মানে সেন্সটা ফিউচারের প্রকাশ করবে ঠিকই, বাট আমরা লিখবো সিম্পল প্রেজেন্ট টেন্সে। লেখা যায়, হেডলাইন গুলো যদি তোমরা দেখো, নিউজ পেপারের হেডলাইন গুলো, সেগুলো দেখবা সিম্পল প্রেজেন্ট টেন্সেই থাকে, অথচ ঘটনাগুলো ঘটে গেছে বা ঘটবে, ফিউচারের কোনো ঘটনা ঘটবে। যেমন একটা উদাহরণ দিই, প্ল্যান ফিউচার অ্যাকশন কেন বলছি, ধরো, অর্থাৎ এটার বাংলা যদি তুমি করতে চাও, নিকট ভবিষ্যৎ, নিকট পরিকল্পিত ভবিষ্যৎ, নিকট পরিকল্পিত ভবিষ্যৎ, ঠিক আছে। নিকট পরিকল্পিত ভবিষ্যৎ ব্যাপারটা কি, মানে খুব কাছে, অর্থাৎ হতে চলেছে, হবে আজকে কালকের মধ্যে, এবং একদম প্ল্যান্ড হয়ে আছে, একদম ফিক্সড হবেই সেটা, মানে একদম কনফার্ম ব্যাপারটা শো করবে। যেমন ধরো বললাম, দ্য পিএম, পিএম মানে প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, দ্য পিএম লিভস ফর আমেরিকা নেক্সট উইক। তো দেখো, কাজটা কিন্তু এখনো হয়নি, পরের সপ্তাহে হবে, হ্যাঁ একদম পরের সপ্তাহে ঘটনাটা ঘটবে, কিন্তু প্রেজেন্ট টেন্সে আমি লিখতে পারবো। দেখো, লিভসটা V5 প্রেজেন্ট টেন্সে, কেন? কারণ এটা ভবিষ্যতের, নিকট ভবিষ্যতের একটা কাজ, একদম প্ল্যান পরিকল্পিত কাজ। তো ভবিষ্যতের কোনো পরিকল্পিত কাজের জন্য আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার বা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। এটা মাথায় রাখবে। তুমি যদি লিখো দ্য পিএম উইল লিভ ফর আমেরিকা নেক্সট উইক, সেটাও হবে, যে এই নয় যে ওটা হবে না তা নয়। এখানে যদি দ্য পিএম উইল লিভ করো, সেটাও হবে, ফিউচারকে ইঙ্গিত করবে তখন, ঠিক আছে। অর্থাৎ আমি বলতে চাইছি সিম্পল প্রেজেন্টও ব্যবহার করা হবে, ফিউচারও ব্যবহার করা যাবে, এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট আমরা চলে যাবো, তাহলে প্ল্যান ফিউচার অ্যাকশনটা হয়ে গেল। আর যেটা ওখানে বলিনি, এখানে একটু বলে দিই, বা একটু আগে বললাম হয়তো, তুমি ধরো হেডলাইন, কোনো পেপারের হেডলাইন, ঘটনাটা ঘটে গেছে কিংবা ঘটবে, ঘটতে চলেছে 2-3 সপ্তাহের মধ্যে বা 2-3 দিনের মধ্যে, মানে নিকট ভবিষ্যতে, সেটাকেও তুমি সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখতে পারো, ঠিক আছে। কোনো নিউজ পেপারের হেডলাইন, নিউজ পেপারের হেডলাইন, এটা ওখানে অ্যাড করে নেবে, এটাও কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখতে পারি। কারেন্ট কোনো ঘটনা, কারেন্ট ইভেন্ট, সেখানে কি থাকতে পারে নিউজ পেপার হেডলাইনে? কারেন্ট ইভেন্টস, কারেন্ট নিউজ, ঠিক আছে। এইগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু ফিউচারের সেন্স প্রকাশ করে কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখতে পারি। ক্লিয়ার? তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার, আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স কখন কখন ইউজ করব আমাদের হলো, কিন্তু এখনো আরো অনেক কিছু ডিটেল আছে, ডিটেল বলবো। এবার তোমরা আসল জিনিস মজা পাবে। এবার দেখো, যেগুলো অন্য কেউ কোনো স্যার বলেনি হয়তো, বা বইয়ে নেই। আচ্ছা, আমাকে এবার বলো যতটা বললাম ক্লিয়ার কিনা, এবার রেসপন্স করো, যদি ক্লিয়ার না হয় তবেই বলবে। ওকে স্যার, পুরো ভাবটা বুঝতে পারিনি স্যার। দেখো, প্রভাব, বেশ বেশ বেশ, বলছি, মিউট করে দাও, বলছি। প্রভাব, যেটাকে আমরা সম্ভবত বাগধারা, কাহাবত বলে না, যে নাচতে না জানলে আঙ্গান টেরা, তারপরে সেই কি জানো, টিট ফর ট্যাট,
এটা টিট ফর ট্যাট তারপরে ইডিয়াম। কি গো বলো তো, একজন বলো তো, আমি ভুলে যাচ্ছি। প্রভাব আরো উদাহরণ অনেক আছে, সিন্দুরে মেঘ দেখলে সেই কি সব আছে, যাই হোক ভুলে গেছি। তো ব্যাপারটা প্রভাব মানে হচ্ছে কাহাবত, ঠিক আছে, নাচতে না জানলে ওঠন বেঁকা, হ্যাঁ, তো এই জিনিসগুলোকে প্রভাব বলে। প্রভাব সব সময় ফিক্সড হয়, সিম্পল প্রেজেন্ট টেন্সেই ব্যবহার হয়। প্রভাব কখনো পাস্ট টেন্স বা ফিউচার টেন্স দেখবা দেখতে বলছিলাম পাবে প্রবাদ না। বাক্য কি ওইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রবাদ বাক্য, সেটাই প্রবাদ বাক্য, প্রবাদ বাক্য, ঠিক বলেছো, স্যার মনে পড়েছে। হ্যাঁ বলো। স্যার প্ল্যান ফিচারটা একবার বলে দিন না, ওটা বুঝতে পারিনি ঠিক মতন। বলি, ওকে বলছি। প্ল্যান ফিউচার অ্যাকশন, দেখো প্ল্যান্ট মানে আমরা জানি, মিউট করে দাও। প্ল্যান কথাটার অর্থ হচ্ছে পরিকল্পিত, মানে যেটা প্ল্যান হয়ে গেছে। প্ল্যান, এবার ফিউচার, ফিউচারের কোনো অ্যাকশন, আমরা জানি ফিউচারের যদি কোনো অ্যাকশন হয়, ভবিষ্যতে যদি কোনো কাজ হয়, আমি কালকে কলকাতা যাব, কি হবে, ফিউচারের ঘটনা, তাহলে আমাদের রুল কি তখন হয়, ফিউচার টেন্স হয়, অর্থাৎ শ্যাল, উইল, হ্যাঁ, উইল V1 আর এদিকে সাবজেক্ট, আই শ্যাল গো, ইউ উইল গো, হ্যাঁ, এগুলো আমরা ব্যবহার করি ফিউচারের অ্যাকশন হলে। কিন্তু যদি কোনো ফিউচারের কোনো ঘটনা পুরো প্ল্যান্ড হয়ে গেছে, একদম পুরো ফিক্সড, এরকম যদি বোঝায়, তুমি কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সেও সেটাকে লিখতে পারো, কোনো ভুল নেই। দেখা গেল 4টে অপশন দিয়েছে তোমাকে এক্সামে, সেই 4টে অপশনের মধ্যে ফিউচারের কিছু অপশন পাচ্ছ না, সিম্পল প্রেজেন্টের পাচ্ছ, তুমি সিম্পল প্রেজেন্ট করে দিয়ে চলে আসবে। এটাই হচ্ছে প্ল্যান ফিউচার অ্যাকশন। যেমন বললাম যে আমাদের প্রাইম মিনিস্টার গত সামনের সপ্তাহে আমেরিকা যেতে চলেছে, তাহলে একদম প্ল্যান্ড হয়ে গেছে, কারণ জানো ওদের প্রাইম মিনিস্টারদের প্রো অ্যাকশন প্ল্যান করা থাকে, কিন্তু এখনো যায়নি, যাবে। অথচ আমরা সেটা কি বলছি, যা ফিউচারে ইউজ করা দরকার, আমরা ইউজ করলাম কি, সিম্পল প্রেজেন্ট টেন্স। তাই প্ল্যান ফিউচার অ্যাকশন সেটাই যেটা ভবিষ্যতের কোনো কাজ, যেটা তোমার পরিকল্পনা করা আছে এখনো করনি, সেক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। দেখো, দ্য পিএম লিভস ফর আমেরিকা নেক্সট উইক, এটার মানে হচ্ছে এই যে পিএম আমেরিকা গিয়েছে, এই নয়, পিএম আমেরিকা পরে সামনের সপ্তাহে যেতে চলেছে বা যাবে, এরকম সেন্স প্রকাশ করছে, পুরো প্ল্যান হয়ে আছে, যাবে একদম। তো এই হচ্ছে কাহিনী। ধরো বললাম আগামীকাল ভারত অস্ট্রেলিয়া ম্যাচ শুরু হতে চলেছে, ঠিক আছে, তাহলে দ্য টি-20 বিটুইন, এখানে লিখছি না, দ্য টি-20 বিটুইন ইন্ডিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া, ঠিক আছে, কি বলবো, স্টার্টস টুমরো, হ্যাঁ ফিউচারের ঘটনা, অথচ প্ল্যান্ড হয়ে আছে, এটা হবেই কালকে, কারণ শিডিউলড হয়ে গেছে, তাই আমরা সিম্পল প্রেজেন্ট ব্যবহার করতে পারি, ফিউচারও করব, সিম্পল প্রেজেন্টও করতে পারি। অপশনে যদি ফিউচার না থাকে, ওই জন্য এটাকে শিখিয়ে রাখলাম, এই হচ্ছে ব্যাপার। নেক্সট পোর্শনে চলে যাচ্ছি এবার। নেক্সট যে পোর্শনটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গায় তোমার আরো অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। হেডিংটা কোথায়, এই যে টাইমলেস অ্যাকশন, এই জায়গাটা দেখো, ফিউচার প্রেজেন্ট ইনডেফিনাইট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মধ্যে কখনো যদি কনফিউশন তৈরি হয়, কমন এরর দেয়, তাহলে তোমাকে এই টাইমলেস অ্যাকশন, এই টার্মটা আমি বুঝিয়ে দিচ্ছি, তোমাকে সহজে আইডেন্টিফাই করতে শেখাবে যে কোন টেন্স হতে পারে বা কোন টেন্স আমার লেখা উচিত। চলো এবার দেখো, তাহলে টাইমলেস অ্যাকশনটা কি, আমি লিখে দিই। টাইমলেস, দেখো টাইমলেস মানে বুঝতে পারছো, অ্যাকশন মানে কাজ, এমন একটা কাজের কথা বলছে যার উপর টাইমের কোনো প্রভাব থাকবে না, ঠিক আছে, অর্থাৎ আমি লিখে দিই সুন্দর করে, যে অ্যাকশনের উপর টাইমের কোনো প্রভাব পড়ে না, এমন কোনো সময় আসবে না যে, এমন কোনো, পুরো ডিটেলে লিখে দিচ্ছি, সময় আসবে না যে অ্যাকশন কমপ্লিট হয়ে যাবে, আবার বলছি, টাইমলেস বুঝেই গেছো, যে অ্যাকশনের উপর বা যে কাজের উপর সময়ের কোনো প্রভাব পড়বে না, অর্থাৎ সময় এলো গেল কিচ্ছু এসে যায় না, 9টা বাজলো না 10টা বাজলো না 10 বছর হলো, কোনো প্রভাবই পড়বে না, এরকম অ্যাকশনকে টাইমলেস অ্যাকশন বলবো। অর্থাৎ বলছে এমন কোনো সময় আসবে না যে সেই অ্যাকশনটা শেষ হয়ে যাবে,
কোনো সময় পারবে না সেই অ্যাকশনটা, সেই কোনো সময়ে সেই অ্যাকশনটা শেষ হবে না, অর্থাৎ অ্যাকশনটা থেকেই যাবে চিরকাল। তো বলি স্যার তাহলে থেকেই যাবে, তাহলে তো কন্টিনিউয়াস হয়ে যাবে না। থেকেই যাবে মানে কি বলতে চাইছি এবার ভালো করে শোনো। একটা উদাহরণ দিই, যেন ধরো আমি এখানে এখন পড়াচ্ছি তোমাদেরকে, আই টিচ নাও, ধরো এটা লিখলাম, এটা ভুল। কেন ভুল? কারণ দেখো আমি এখন তোমাদের পড়াচ্ছি, এইটার উপর টাইমের প্রভাব থাকবে। কেন থাকবে? যেই 9টা 15 20 বা 9:30 বেজে যাবে আমার পড়ানো শেষ হয়ে যাবে, তাহলে আমার পড়ানোর সাথে টাইমের একটা সম্পর্ক রইলো, টাইমের প্রভাব রইলো। তাই টাইমের প্রভাব যেহেতু রইলো, তাই এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লেখা যাবে না। এটা লেখা আছে কিসে? প্রেজেন্ট ইনডেফিনিটে লেখা আছে, কিন্তু এই অ্যাকশনটার উপর, এই টিচ অ্যাকশনটার উপর একটা প্রভাব রয়েছে, অ্যাকশনটার উপর টাইমের একটা প্রভাব রয়েছে, অর্থাৎ কিছুক্ষণ পর, কিছু সময় পর অ্যাকশনটা আমার শেষ হয়ে যাবে। তাই আমি এটাকে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনফিনিটে লিখতে পারবো না। সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনফিনিটে লিখতে পারবো সেই অ্যাকশনটাকে, যে অ্যাকশনটা হচ্ছে টাইমলেস অ্যাকশন। এই টিচ অ্যাকশনটা হচ্ছে টাইম বাউন্ড অ্যাকশন, মানে এর উপর সময়ের প্রভাব রয়েছে। টাইম বাউন্ড অ্যাকশন মানে কি? টাইম বাউন্ড অ্যাকশন মানে হচ্ছে যে অ্যাকশনের উপর সময়ের প্রভাব রয়েছে, অর্থাৎ প্রভাব আছে, অর্থাৎ আমি যে পড়াচ্ছি কিছুক্ষণ পর পড়ানো শেষ হয়ে যাবে। তাই সময়ের প্রভাব যখন থাকবে, অর্থাৎ অ্যাকশনটা যখন টাইম বাউন্ড হবে, তখন কিন্তু টেন্সটাকে সিম্পল প্রেজেন্টে লিখতে পারবো না, তখন টেন্সটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাকেই বলবো, পরের দিন তোমরা হয়তো কন্টিনিউয়াস, আজকে সিম্পল প্রেজেন্ট শেষ হয়ে গেলে কন্টিনিউয়াস ধরবো, বুঝতে পারবে যে কত কি জানার আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে যে যখন কাজটা কোনো টেম্পোরারি ক্ষণস্থায়ী, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কাজটা হয় টেম্পোরারি, কাজটা হচ্ছে টেম্পোরারি, ক্ষণস্থায়ী কোনো কাজকে বোঝায়, পার্মানেন্ট নয়। কারণ আমি এখন পড়াচ্ছি, কিছুক্ষণ পর আর পড়াবো না তোমাদেরকে, শেষ হয়ে যাবে পড়ানো, আবার পরের দিন পড়াবো, এরকম। তাহলে এই টিচের এই যে কাজটার উপর টাইমের প্রভাব রয়েছে, আর টাইমের প্রভাব থাকলে কি টেন্স বললাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে তখন। তাহলে আই অ্যাম টিচিং নাও, সঠিক আনসার এটার হবে আই অ্যাম টিচিং নাও। ঠিক আছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে টাইম বাউন্ড কিছু অ্যাকশনের উদাহরণ দিই। টাইম বাউন্ড অ্যাকশন, টাইম বাউন্ড তো অ্যাকশন দিলাম, টাইমলেস কিছু অ্যাকশন উদাহরণ দিই। টাইমলেস অ্যাকশনের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? সিম্পল প্রেজেন্ট টেন্স। টাইমলেস অ্যাকশনের ক্ষেত্রে ইউজ করব সিম্পল প্রেজেন্ট টেন্স। আর সিম্পল প্রেজেন্ট টেন্স টাইমলেস অ্যাকশন দেখো উদাহরণ, প্রচুর উদাহরণ আছে, যেমন একটু আগে দিলাম, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। বলতো আজকে, আজকে সূর্য পূর্ব দিকে উঠেছিল, কালকে উঠবে, পরশু উঠবে, চিরকাল উঠতে থাকবে। তো এর উপর সময়ের কোনো প্রভাব নেই, আর সময়ের প্রভাব নেই মানে এই রাইজ অ্যাকশনটা হয়ে যাচ্ছে কি অ্যাকশন? টাইমলেস অ্যাকশন। এটা হচ্ছে টাইমলেস অ্যাকশন, এর উপর টাইমের কোনো প্রভাব নেই, এ চলতে থাকবে চিরকাল। ঠিক আছে, তাই আমি কি লিখেছি? এটা হচ্ছে পার্মানেন্ট অ্যাকশন, আর পার্মানেন্ট অ্যাকশন মানে সিম্পল প্রেজেন্ট টেন্স, ভি1 বা ভি5 হয়। এখানে যেহেতু দা সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ভি5 হলো রাইজেস, ভি5 হলো রাইজেস। আশা করি বুঝতে পেরেছো। যেমন ধরো বললাম, আর একটা উদাহরণ দিই, পুরো ক্লিয়ার করব, তারপর কোনো অন্য টপিকে যাব। আমি বলেই দিয়েছি যার তারা আছে তার জন্য এই ব্যাচ নয়। হি মে গো। দেখো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততায় মহৎ গুণ। কেন? এটা কি, এটার উপর কোনো সময়ের প্রভাব থাকবে? কখনো এটার উপর সময়ের প্রভাব থাকবে না, আজকেও আছে, কালকেও আছে, পরশুও থাকবে, এরকম ছিল আগে। তো এটা টাইমলেস অ্যাকশন, দ্যাট ইজ ওয়াই সিম্পল প্রেজেন্ট টেন্স। তারপর আরেকটা উদাহরণ দিই, দ্য আর্থ রিভলভস রাউন্ড দ্য সান। রাউন্ড দ্য সান, তাহলে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটা তো কি অ্যাকশন? টাইমলেস অ্যাকশন। কারণ কালকে যে ঘোরা বন্ধ করে দেবে তা তো নয়, আগেও ঘুরেছে, এখনো ঘুরবে, কালও ঘুরবে, আজও ঘুরেছে, এরকম ব্যাপার, তাই না? তো টাইমলেস অ্যাকশন বললেই কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স। পরীক্ষায় তুমি কি করে আসবে দেখো, পরীক্ষায় বা তোমাকে আগের মতো মানে ওরকম মনে রাখতে হবে না বাংলায়। কি করবে পরীক্ষায়, ধরো খুব ইজি ইজি উদাহরণটাই দিচ্ছি, পরীক্ষায় যে উদাহরণটা থাকবে তার তো মানে নেই, এটা ড্যাশ দিয়ে দিল, যে তোমাকে ব্র্যাকেট, অনেকগুলো অপশন দিয়েছে, তার মধ্যে আমি একটাই নিলাম, রিভলভ, এটা দিয়ে দিয়েছে রিভলভ আর রিভলভিং, এরকম করে দিয়ে দিয়েছে রিভলভিং, আর একটা দিয়েছে রিভলভস, সবকটাই লিখে দিলাম।
আর একটা দিয়েছে ইজ রিভলভিং, ইজ রিভলভিং। চারটা অপশন আছে, আমি তোমাদের অপশন টেস্ট করা শিখিয়ে দিয়েছি। কিভাবে অপশন টেস্ট করবে? প্রথম কাজ হচ্ছে রিভলভিং কে আগে বাদ দিয়ে দাও, কারণ সাবজেক্টের পর ডাইরেক্ট ভার্বের আইএনজি ফর্ম অর্থাৎ ভি4 কখনো বসে না, একটা হেল্পিং ভার্বের প্রয়োজন হয়, তাই রিভলভিং কে আগে বাদ দিয়ে দিলাম। এরপর দেখো রিভলভ কেও আগে বাদ দিয়ে দেবো, কারণ কি? কারণ সাবজেক্ট দেখো আর্ট, আমিও নয় আমরাও নয়, তুমিও নও তোমরাও নয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে যদি প্রেজেন্ট টেন্সই হয় বাক্যটা, তাহলে হতে হবে ভি5, তাই এটা ভি1 কখনোই সম্ভব নয়, কেটে দিলাম। এবার এই দুটোর মধ্যে গন্ডগোল লাগবে, ইজ রিভলভিং আর রিভলভস। আমি কি শিখে দিয়েছি? টাইম বাউন্ড হলে যদি সময়ের উপর অ্যাকশনের উপর সময়ের প্রভাব থাকে তাহলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু অ্যাকশনের উপর যদি সময়ের প্রভাব না থাকে, টাইমলেস অ্যাকশন হয়, তাহলে হবে সিম্পল প্রেজেন্ট টেন্স রিভলভস। তাহলে দেখো পৃথিবী আজকে ঘুরছে, কালকে ঘুরেছে, আগামীকালও ঘুরবে, অর্থাৎ সময়ের উপর এর কোনো প্রভাবই নেই ক্রিয়ার, তাই আমি টাইমলেস অ্যাকশন প্রেজেন্ট টেন্স হবে, অর্থাৎ কি হবে? রিভলভস, ভি5। এই কনসেপ্টটা কেমন লাগলো কমেন্ট করো, এই কমেন্ট বলছি, ফিডব্যাক দাও, বলো। খুব ভালো স্যার ভালো, স্যার, ভালো। ক্লিয়ার হলো। জীবনে ভুলবে না প্রেজেন্ট ইনডিফারেন্ট টেন্স আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যাপারে। এবার আমরা নেক্সট পয়েন্টে চলে যাবো, আরো অনেক কিছু তথ্য দেবো। দেখো এটা গেল, টাইমলেস অ্যাকশন হলো, বেশ। এবার দেখো টেন্স মার্কার, আস্তে আস্তে আমরা গভীরে প্রবেশ করছি। টেন্স মার্কার প্রবেশ করে গেছি, মানে শেষের দিকে যাচ্ছি। টেন্স মার্কার কথাটার অর্থ কি? দেখো মার্কার বলতে পারো তুমি, আমি সেই বলি না, ক্রিমিনাল যতই বড় ক্রিমিনাল হোক সে ক্লু রেখে যায় এবং তার ফলে সিআইডি তাকে ঠিক ধরে নেয়। তাই কোনো একটা টেন্সের তোমাকে যদি শূন্যস্থান পূরণ করতে দেয়, কোনো একটা বাক্য দিয়েছে যা টেন্সের সাথে রিলেটেড, তুমি কিছু মার্কার রয়েছে, কিছু চিহ্ন রয়েছে, কিছু মার্কার রয়েছে বা কিছু চিহ্ন রয়েছে, যে চিহ্নগুলো দেখে তুমি ইজিলি বুঝতে পারবা যে সেটা কি টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফারেন্ট টেন্স। আর চোখ বন্ধ করে স্যার বলেছে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফারেন্ট টেন্স মানেই বসিয়ে দেবো ভি1 বা ভি5, হয়ে যাবে। শুধু দেখবা থার্ড পারসন সিঙ্গুলার কিনা, থার্ড পারসন সিঙ্গুলার হলে ভি5 হবে, না নতুবা ভি1 হবে। তাহলে এবার সেই মার্কার গুলো আমি তোমাদেরকে লিস্ট করে দিই, কি কি মার্কার থাকলে, কি কি ওয়ার্ড থাকলে সেই বাক্যটা সিম্পল প্রেজেন্ট টেন্স হবেই, সেই ওয়ার্ড গুলো বা সেই মার্কার গুলো আমি একটু তোমাদেরকে লিখিয়ে দিতে চাইছি। ধরো লিখে নাও, তাহলে লিখে নেবে তোমরা। অফেন, ডেইলি, রেগুলারলি, মানে এইগুলো কোনো বাক্যে দেখলেই, আমি উদাহরণ দেবো তখন আরো ক্লিয়ার হবে। রেগুলারলি, জেনারেলি, নর্মালি, usually, occasionally, every day, sometimes, ঠিক আছে, ডেইলি, তারপর ব্যাস এইগুলো, এই কটা মনে রাখলে আপাতত হবে। অলওয়েজ, কখনো কখনো অলওয়েজও থাকতে পারে, অলওয়েজটা থাকতে পারে, তো স্টার্ট দিয়ে রাখলাম, কারণ অলওয়েজ অনেক সময় অন্য টেন্সও ব্যবহার হয়, আমি পরে বলবো এটাকে নিয়ে, পাস্ট টেন্স যখন করবো। তো দেখো এবার যেটা বলছিলাম, তো এই ওয়ার্ড গুলো দেখলে সেই বাক্যটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্সে। এইগুলো দেখলে, যেমন ধরো বললাম, ধরো এরকম একটা দিল, দিতেই পারে, ছোট উদাহরণ দিই, অনেকে ভুল করে দিয়ে চলে আসতে পারে। ধরো একটা নাম নিলাম, রহিম ড্যাশ কফি। খুব ইজি ইজি উদাহরণ নিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়, যত বড় উদাহরণ দেখ না কেন কনসেপ্ট কিন্তু একই, এভরিডে। তোমাকে দিয়ে দিল টেক, দিয়ে দিল টেক্স, দিয়ে দিল টেকিং, দিয়ে দিল ইজ টেকিং। ছোটখাটো পরীক্ষা দিতে পারে এগুলো, বা কমন এররও দিয়ে দিতে পারে, বলা হয় না। হ্যাঁ,
দেখো তো সবাই আমরা জানি এটা টেক্স হবে, কেন হবে? কারণ এভরিডে, স্যার বলেছে এভরিডে থাকলেই হবে সিম্পল প্রেজেন্ট টেন্স, ওগুলো মুখস্থ রাখবে, হয় V1 বা V5 হবে। আর জানি রহিম হচ্ছে আমিও নয়, আমরাও নয়, তুমিও নাও, তোমরা নাও, তাহলে থার্ড পার্সন। আর থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের 5 নম্বর। আমরা জানি ভার্বের 5 নম্বর যার সাথে এস লেগে আছে টেক্স, তাই হয়ে গেল টেক্স। কত ইজি। টেকিং কখনোই হবে না, কারণ ডাইরেক্ট সাবজেক্টের পর V4 বসে না, বারবার বলছে একই জিনিস। ঠিক আছে, টেক কেন হবে না? কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার, তাই টেকটাও হবে না। থার্ড পারসন সিঙ্গুলার হলে V5 হয়, এটা তো V1, তাই এটা হলো না। ইজ টেকিং কেন হলো না? কারণ এভরিডে থাকলে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, ইজ টেকিং হবে না। আর টাইম বাউন্ড ব্যাপারটা দেখো, রহিম প্রতিদিন কফি খায়, তাই আজকে আগেও খেয়েছে, আজকেও খেয়েছে, কালকেও খাবে, তো এর উপর টাইমের কোনো প্রভাব থাকবে না, এই কারণেই প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো না, সিম্পল প্রেজেন্ট টেন্স হলো। এইটা হচ্ছে তোমার টেন্স মার্কার গেল। নেক্সট আসছি এবার আমরা স্ট্রাকচার। খুব ইম্পর্টেন্ট, কিন্তু স্ট্রাকচারটা আমরা অ্যাভয়েড অনেকে করে ফেলি। স্ট্রাকচার অ্যাভয়েড করা যাবে না। স্ট্রাকচার মুখস্থ করতে হবে না, কিন্তু স্ট্রাকচারটা একটু মাথায় রাখতে হবে, এবং কিভাবে স্ট্রাকচার থেকে কোয়েশ্চেনও দিতে পারে আমি সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি। তো স্ট্রাকচারটা আমরা চলো লেভেল লিখে নিই। দাঁড়াও 1 মিনিট। ছটা স্ট্রাকচার করা যায়, 4টে করলে হবে, ও দুখানা আলাদা করে আমি নাই বলে দেবো। দেখো প্রথমে আমরা দেখো স্ট্রাকচার কার সিম্পল প্রেজেন্ট টেন্সে অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বাচক বাক্য, যেখানে কোনো নো নট এসব থাকবে না। তো সিম্পল প্রেজেন্ট টেন্সে অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বাচকের স্ট্রাকচার কেমন হয়? প্রথমে সাবজেক্ট, আমি এস লিখবো, ঠিক আছে? প্রথমে সাবজেক্ট, এস মানে সাবজেক্ট, তারপর হয় ভার্বের 1 নম্বর কিংবা ভার্বের 5 নম্বর। কারণ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের 5 হয়, একটু আগেই বললাম। তারপর তোমাকে আদার যে ওয়ার্ড, OW মানে আদার ওয়ার্ড, যা যা থাকবে, অবজেক্ট, কমপ্লিমেন্ট, এক্সটেনশন, যাই বলো না কেন। এবার আমরা আসছি নেগেটিভ। সিম্পল প্রেজেন্ট টেন্স কে যদি নেগেটিভ করতে চাও, এখানে একটা জিনিস তোমাদেরকে আমি বলে রাখি, একমাত্র মনে রাখবে, আচ্ছা কোন একটা বাক্যকে না বাচক করতে গেলে, একটা স্লাইড নেই, কোন একটা বাক্যকে যদি তুমি না বাচক করতে যাও, না বাচক অর্থাৎ নেগেটিভ করতে যাও, তোমার একটা হেল্পিং ভার্বের প্রয়োজন। না বাচক করতে গেলে তোমার হেল্পিং ভার্বের প্রয়োজন, সাহায্যকারী ক্রিয়ার প্রয়োজন। আর একটা কথা মনে রাখবে, প্রেজেন্ট ইনডেফিনাইট আর পাস্ট ইনডেফিনাইট টেন্স ছাড়া বাকি টেন্সের সবার হেল্পিং ভার্ব থাকে। কি বললাম? কে কে বাদ সেই দুটো লিখছি। প্রেজেন্ট ইনডেফিনাইট, এই জিনিসগুলো বইয়ে নেই, পাবে না, কেউ বলবেও না, জানলেও বলবে না, না জানলে তো আরো দূরের কথা। প্রেজেন্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইট ছাড়া অন্য যে টেন্স গুলো হয়, প্রতিটা টেন্সের ক্ষেত্রে কিন্তু একটা হেল্পিং ভার্ব থাকে। আমি উদাহরণ দেবো, চাপ নেই। এবং একমাত্র এদের হেল্পিং ভার্ব থাকে না, এইচভি মানে হেল্পিং ভার্ব থাকে না। যেমন ধরো কি ছিল, যে আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি ডেইলি, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। তো সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, দেখো এর কোনো হেল্পিং ভার্ব নেই, এখানে একটাই ভার্ব রয়েছে প্লে, এটা হচ্ছে মেন ভার্ব, অ্যাকশন ভার্ব, মেন ভার্ব, তাই না? তো এর যদি আমি নাবাচক করতে চাই, তাহলে কি করতে হবে? নাবাচক করতে গেলে আমাকে একটা হেল্পিং ভার্ব নিতে হবে। আর সিম্পল প্রেজেন্ট টেন্সের বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের, লিখে নেবে এগুলো সব, সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের, আগে একটা স্লাইড নিই, সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের হেল্পিং ভার্ব টেন্স, এর হেল্পিং ভার্ব হচ্ছে কি নিতে হবে? ডু বা ডাজ। ঠিক আছে, এবার নট লাগিয়ে দিবে, তাহলে হয়ে যাবে ডু নট বা ডাজ নট, নাবাচক হয়ে যাবে। পাস্ট ইনডেফিনাইটের কি হবে তাহলে? পাস্ট ইনডেফিনাইটের হেল্পিং ভার্ব হবে ডিড, ডিড। ঠিক আছে, একটা নট লাগিয়ে দিয়ে নাবাচক হয়ে যাবে। বাকিগুলোর কেন থাকে বললাম, ধরো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স একটা উদাহরণ ধরো, আই এম প্লেইং নাও, আমি এখন খেলছি। তো এটাকে আমি যখন নাবাচক করব, দেখো হেল্পিং ভার্ব আছে, এই যে এম, এটা হচ্ছে হেল্পিং ভার্ব, আর প্লেটা হচ্ছে মেন ভার্ব, তাহলে এর নাবাচক আমরা করব কি? কারণ আর আলাদা হেল্পিং ভার্বের প্রয়োজন নেই, তোমার বাড়িতে অলরেডি সার্ভেন্ট আছে, চাকর রয়েছে,
এই যে প্লেটা হচ্ছে তোমার বাড়ির মালিক, মেন ভার্ব, বাড়ির মালিক। আর এই যে অ্যামটা এ হচ্ছে বাড়ির নকর, চাকর। তাহলে বাড়িতে অলরেডি চাকর একজন রয়েছে, তুমি আবার কেন নেবে? হ্যাঁ তুমি 4-5টা রাখতে পারো, তোমার আলাদা ব্যাপার, তুমি ভাবো তুমি মিডিল ক্লাস ফ্যামিলি, তো একটা চাকর রয়েছে আবার কেন নেবে? তাই আলাদা করে আর হেল্পিং ভার্বের প্রয়োজন নেই, অলরেডি হেল্পিং ভার্ব রয়েছে। তাই পাশে একটা কি লাগিয়ে দেবো, নট লাগিয়ে দেবো, নাবাচক হয়ে যাবে, আই এম নট প্লেইং নাও। বাকিগুলো এরকম হয়, হি হ্যাজ সিন দ্য মুভি, সে মুভিটা দেখেছে। এর নাবাচক করতে গেলে এই যে তোমার এখানে হ্যাজটা হচ্ছে এখানে হেল্পিং ভার্বের কাজ করছে হ্যাজটা, তো হ্যাজ নট, হি হ্যাজ নট সিন দ্য মুভি হয়ে যাবে। বুঝতে পারছো? শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনাইট আর প্রেজেন্ট পাস্ট ইনডেফিনাইটে শুধু হেল্পিং ভার্ব আমাদেরকে নিয়ে আসতে হয়, বাকিদের থাকে। তাহলে আমরা কি করব, নেগেটিভ করতে গেলে সবাই স্ট্রাকচারটা লেগে পালিয়ে যায়, কিন্তু আমি তোমাদেরকে ঠিক কুচি বের করে দিলাম। তাহলে আমার এখানে নাবাচক করতে গেলে সিম্পল প্রেজেন্ট টেন্সে ডু নট হতে পারে অথবা ডাজ নট হতে পারে, কারণ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় আমাকে ডাজ নট বসাতে হবে, আর প্লুরাল হলে ডু নট। থার্ড পারসন প্লুরাল হলে ডু নট, বা ফার্স্ট পারসন সেকেন্ড পারসন হলেও ডু নট হয়। এবার একটা কথা মনে রাখবে, এখান থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসে, প্রতিটা জায়গা থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে, তাই বেসিকটা শিখতে হবে। বা কোনো বাক্যে ডু নট, ডাজ নট এইগুলো যদি চলে আসে, বা ডিড নট, ডু ডাজ ডিড কোনো বাক্যে যদি চলে আসে, নট আসুক আর না আসুক, নট আসবে নাবাচক করলে, সেই বাক্যে যে মেন ভার্ব সে সবসময় 1 নম্বর ফর্মে হবে। এখান থেকে একটা কোয়েশ্চেন আসে, মাথায় থাকে যেন, এই জন্য স্ট্রাকচারটা ইম্পর্টেন্ট। তারপর আদার ওয়ার্ডস বসবে। ধরো আমি বললাম, পাস্টের একটা উদাহরণ দিই, তাহলে ক্লিয়ার হবে কেন আমি ওটা বললাম। পাস্টের একটা উদাহরণ দিই, ধরো বললাম সে খেলা করেনি, হি ডিড নট প্লে ইয়েস্টারডে, সে গতকাল খেলেনি। এবার দেখো বেশিরভাগ ভাববে এটা পাস্ট টেন্স, তাহলে প্লেটাকে প্লেট করে দে, তাই ভাববে, কিন্তু এটা ভুল। অলরেডি হেল্পিং ভার্ব হয়ে গেছে V2 পাস্ট টেন্স, তাই মেন ভার্ব অলওয়েজ V1 থাকবে। তাই কোন একটা বাক্যে ডু, এখানে যদি ডু আসে হি ডাজ নট, আমাকে কি লিখতে হবে, মেন ভার্বটা প্লে লিখতে হবে, 1 নম্বরে রাখতে হবে। তাই ডু ডাজ ডিড যা আসুক না কেন, মেন ভার্ব কিন্তু অলওয়েজ V1 থাকবে। নেক্সট যেটা বলছিলাম, রেকর্ডিং হচ্ছে কিনা একবার দেখে নি। হচ্ছে, স্যার হ্যাঁ বলো। স্যার ওইটা একবার বোঝান না, এটা বুঝতে পারিনি এক্ষুনি যেটা বোঝালেন। ওইটা মানে ডু নট ডাজ এই নট, এক্ষুনি। কোন একটা, হ্যাঁ হ্যাঁ বলুন। বেশ শোনো, কোন একটা বাক্যে যদি ডু ডাজ ডিড এরা চলে আসে হেল্পিং ভার্ব হিসেবে, চলে আসে মানে হেল্পিং ভার্ব হতে হবে। কোন একটা বাক্যে ডু ডাজ ডিড এরা যদি হেল্পিং ভার্বের কাজ করে, তাহলে আমার বাক্যে শুধু হেল্পিং ভার্ব থাকলে তো হবে না, হেল্পিং ভার্বের কাজ হচ্ছে বাক্যটার সাহায্য করতে আসা। কাকে সাহায্য করতে আসা? মেন ভার্বকে। তার মানে ওই বাক্যে একটা মেন ভার্ব রয়েছে, এই দেখো প্লেটা মেন ভার্ব, এখানে খেলা করাটা মেন ভার্ব, ডিডটা এসছে সাহায্য করতে, নাবাচক করতে। তো মেন ভার্বটা অলওয়েজ V1 হবে, সেটা এখানে ডু থাক আর ডাজ থাক আর ডিড থাক। হেল্পিং ভার্ব রুলটা হচ্ছে এরকম, লিখে নিতে পারো পরে, হেল্পিং ভার্ব ডু, হেল্পিং ভার্ব হিসাবে বাক্যে ডু ডাজ ডিড লিখে নেবে তোমরা, এখানে আসছে না। হেল্পিং ভার্ব হিসেবে বাক্যে ডু ডাজ ডিড ব্যবহৃত হলে সেই বাক্যে মেন ভার্বটা 1 নম্বর হয়, এটাই বললাম বারবার। হেল্পিং ভার্ব হিসাবে কোনো বাক্যে যদি ডু ডাজ ডিড ব্যবহৃত হয়, সেই বাক্যের মেন ভার্বটা 1 নম্বর হবে। এখানে এই বাক্যের মেন ভার্ব প্লে 1 নম্বরে হবে। পাস্ট টেন্স ভেবে তুমি আবার ইয়েস্টারডে আছে তো, অনেকে পাস্ট টেন্স ভাববে বলে এটাকে প্লেড করে দেবে, না, অলরেডি পাস্ট টেন্স এই ডিডটা হয়ে গেছে, হেল্পিং ভার্বটা পাস্ট টেন্স হয়ে গেছে, তাই এর আর হবে না। বুঝতে পেরেছো এবার? হ্যাঁ স্যার Next বুঝতে দেখো, পেরেছি। ইন্টারোগেটিভ। এবার ইন্টারোগেটিভ স্ট্রাকচারে আসছি। ইন্টারোগেটিভের স্ট্রাকচারটা কেমন হবে? ইন্টারোগেটিভ মানে কি? কোয়েশ্চেন, প্রশ্নবোধক বাক্য যেটা। তো প্রশ্নবোধক বাক্যে সেম কেস, প্রেজেন্ট ইনডিফিনাইট এবং পাস্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে সেম কেস। কোন বাক্য, ওই বাক্যটাকে প্রশ্ন বা কোয়েশ্চেনে আনতে গেলে তোমাকে ডু নট ডাজ নটটাকে আগে নিয়ে আসতে হবে। হেল্পিং ভার্বটাকে, ডু নট ডাজ নট মানে ওখানে কি হেল্পিং ভার্ব,
আবার বলছি প্রেজেন্ট ইনডেফিনাইট আর পাস্ট ইনডেফিনাইটের যেমন ওটা বললাম, এক্ষেত্রেও কোয়েশ্চেন করতে গেলে হেল্পিং ভার্বকে আগে আনতে হবে। সেটা হেল্পিং ভার্বকে ডু নট অথবা ডাজ নট আমরা জানি, তারপরে সাবজেক্ট দিতে হবে, তারপরে ভার্বের সেই একই কেস কোনো বাক্যে ডু আর ডাজ হেল্পিং ভার্ব হলে মেন ভার্বের 1 নম্বর বলেছি, ডিড হলেও 1 নম্বর, তাই দেখো V1ই থেকে গেল, তারপর আদার ওয়ার্ডস, এবং যেহেতু প্রশ্ন করছি তাই লাস্টে জিজ্ঞাসা চিহ্ন, এগুলো ফুল স্টপ হবে আর এটাতে জিজ্ঞাসা চিহ্ন হবে। যেমন একটা উদাহরণ দিই, সে কি ধরো বললাম সে কি ডেইলি হোমওয়ার্ক করে, ডাজ হি, বা সে কি ডেইলি ফুটবল খেলে, ডাজ হি প্লে ফুটবল ডেইলি। ঠিক আছে, কোয়েশ্চেন করছি, ডেইলি মানে কি টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স। ধরো এটা দিলাম না, ডাজটা নেই, এখানে শূন্যস্থান দিয়েছে, এরকম ভাবে দিতে পারে, এখানে শূন্যস্থান দিয়েছে। এবার তোমাকে দেখতে হবে এই যে শূন্যস্থানে তো অনেক কিছুই বসতে পারে, ডুও বসতে পারে, ডাজও বসতে পারে, ডিডও বসতে পারে, হ্যাঁ, হ্যাজও বসতে পারে, হ্যাভও বসতে পারে, এসব বসতে পারে। তো আমি কি দেখবো, টেন্স মার্কার কি আছে, ডেইলি। ডেইলি মানে কি টেন্স, ডেইলি মানে হচ্ছে তোমার সিম্পল প্রেজেন্ট টেন্স, আর সিম্পল প্রেজেন্ট টেন্স মানে ভার্বের 1 নম্বর ফর্ম। আর আমরা জানি সিম্পল প্রেজেন্ট টেন্সে ইন্টারোগেটিভ করার গঠনটা একটু আগে বললাম কি হবে, বাক্যের শুরুতেই ডু নট, ডু বা ডাজ এইসব হবে। ঠিক আছে, আচ্ছা এটা নটটা বাদ দাও, নটটা নিচের হবে, হ্যাঁ নটটা হবে, নটটা নিচের হবে, কারণ এখানে তো নেগেটিভ বলিনি, শুধু ইন্টারোগেটিভ বলেছি, ডু বা ডাজ, হ্যাঁ, কারণ নেগেটিভ এই স্ট্রাকচারটা যেটা লিখেছিলাম এটা নিচে হবে, নিচেরটাই আছে, নিচেরটা আলাদা করে বলেছি। ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক, ইন্টারোগেটিভটা কেমন ইন্টারোগেটিভ, এটা হ্যাঁ বাচক ইন্টারোগেটিভ, অর্থাৎ অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ এটা। ঠিক আছে, তো দেখো ডু ডাজ সাবজেক্ট ভিয়ন আর ওডব্লিউ, এটা হবে। তাহলে আমি যেটা প্রশ্নটা তোমাদের সামনে রেখেছি এই যে এইটা, তুমি জানো ডেইলি মানে হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, আর সিম্পল প্রেজেন্ট টেন্সের বাক্যে প্রশ্নবোধক বাক্যের গঠনটা কি, ডু বা ডাজ হয়, তারপর সাবজেক্ট হয়, তারপর ভিয়ন হয়, তারপর ওডব্লিউ হয়, তারপর জিজ্ঞাসা চিহ্ন হয়। তাহলে তুমি তো জানো সিম্পল প্রেজেন্ট টেন্স কারণ ডেইলি আছে, তাহলে ডু বা ডাজ এর মধ্যে কেউ একজন বসবে। তাহলে এবার ডু বসবে না ডাজ বসবে, তার জন্য তুমি পাশে যে আছে সাবজেক্ট তাকে খোঁচা মারো, সে বলে দেবে কি বসবে, ডু বসবে না ডাজ বসবে। এই সাবজেক্টটা কি দেখতে হবে, এখানে সাবজেক্ট কে, এই দেখো হি, হি কে, আমিও নয়, আমরাও নয়, তুমিও নয়, তোমরাও নয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের 5 নম্বর ফর্ম হয়, আর ভার্বের 5 নম্বর কোনটা, ডাজ, তাই এখানে ডাজ হবে। ডাজ হি প্লে ফুটবল ডেইলি, এরকম ছোটখাটো কোয়েশ্চেনও বহুজন আছে যারা ভুল করে দিয়ে চলে আসবে, টেটে টেটে দিতে পারে এইসব কোয়েশ্চেন। হ্যাঁ দেখছিলাম সিটেটের প্রিভিয়াস ইয়ার্স, তোমরা কিন্তু ইউটিউবে সিটেটের প্রিভিয়াস ইয়ার যেগুলো দিচ্ছি টাইম পাচ্ছি না, আমি দেওয়ার চেষ্টা করবো সপ্তাহে 2টো করে হলেও, কিন্তু একটু শেয়ার করো প্লিজ, শেয়ার লাইক এগুলো কমেন্ট না করলে ফালতু করে আমার লাভ নেই, শেয়ার সাবস্ক্রাইব আর ওই লাইকটা অন্তত করো, কারণ কষ্ট হয় ভিডিওগুলো বানাতে, আর আমি যে কনসেপ্ট দেবো অনেক কিছু কাজে লেগে যাবে, শুধু টেট বলে নয়। তো এই জিনিসগুলো একটু মাথায় রেখো, নাহলে বন্ধ করে দেবো দেওয়া, পরিষ্কার কথা, সবার সব জিনিসে সবার একটা স্বার্থ থাকা দরকার, ফ্রির জিনিস কেউ পছন্দ করে না। তো এটা তোমাদেরকে আমি পার্সোনালি যেহেতু বলছি, আমার পার্সোনালি ব্যাচ বলে, ওই বাচ্চা তো বলা যায় না সব। তো এবার চলো, তাহলে এই জায়গাটা বুঝতে পারলে, আর একটা স্ট্রাকচার তাহলে বাকি ছিল, স্ট্রাকচারটা কোথায় গেল, নিচে আসো, কই গো, কত দূরে চলে এসেছি, এটা বললাম এটা। এবার নেগেটিভ ইন্টারোগেটিভ, দেখো নেগেটিভ ইন্টারোগেটিভ নাবাচক প্রশ্নবোধক তো হবেই, ইন্টারোগেটিভ বানান ভুল লিখেছি, এটা ঠিক করে নেবে, আই এন, এন লাগবে একটা, স্লাইড গুলো বানাতে অনেক টাইম চলে যাচ্ছে, অফলাইনে পড়ানোর একটা একটা মজা, যাবো পড়িয়ে দিয়ে চলে আসবো, এই বানাতে তো টাইম লেগে যাচ্ছে 1 ঘন্টার উপর। নেগেটিভ ইন্টারোগেটিভ, তো নেগেটিভ ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্ন হবে কিন্তু প্রশ্নটা কি হবে, নাবাচক প্রশ্ন, যেটা আগে দিয়েছিলাম, অর্থাৎ ডু এর সাথে একটা নট লেগে যাবে, ডাজের সাথে একটা নট লেগে যাবে, তারপর যা আছে তাই আগের মতো, সাবজেক্ট ভিয়ন ওডব্লিউ জিজ্ঞাসা, এই হচ্ছে ব্যাপার। কিন্তু এখানে একটা তোমার মজা রয়েছে, সেটাই শেখাবো, এটা হয়তো তোমরা স্কিপ করে যাও, যদি স্কিপ না করো সেই কথাটাই আমি এখানে বলবো বা শেখাবো, ওয়েট করো। ধরো উদাহরণ দিই, সেই উদাহরণটাই দিই, এই যে এটা, ধরো এরকম বললা সে কি প্রতিদিন ফুটবল খেলে না, একটা নাবাচক চলে এলো, এই ধরনে ধরো একটা নাবাচক চলে এলো, তাহলে একই কেস, নাবাচক আসুক কেন, হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার,
তাই আমি বসিয়ে দেবো ডাজ নট হি প্লে ফুটবল ডেলি। আচ্ছা এবার আমাকে কেউ একজন বলো বা সব যে জানো সে বলো যে বাক্যটা আমি ঠিক লিখলাম না ভুল লিখলাম। ভুল আছে কেন? ডাজ হি নট প্লে হবে। আচ্ছা ওকে, ঠিক আছে, ঠিক বলেছো। বেশ, এবার দেখো মিউট করে দাও। এই যে ডাজ নট হি, এই ব্যাপারটা এখানে মাথায় রাখতে হবে। এই যে নটটা, এই যে নটের ব্যাপারটা কিন্তু একটু তোমাদেরকে খেয়াল করতে হবে। নট তুমি যেখানে সেখানে বসিয়ে দিতে পারো না, বিশেষ করে ইন্টারোগেটিভে এই জিনিসটা তোমাদের দেখবা ভুলটা হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে নট বসানোর একটা নির্দিষ্ট নিয়ম আছে। ব্যাপারটা কি জানো তো, সাবজেক্টের আগে এই যে তুমি যে হি লিখেছো, হিটা তো সাবজেক্ট, তার আগে নট লিখেছো, এটা তো সাবজেক্ট। সাবজেক্ট নট হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাডভার্ব, মনে রাখবে, শিখে নাও। নট হচ্ছে অ্যাডভার্ব। তো সাবজেক্টের আগে, সাবজেক্ট সবসময় দুটো জিনিস হয়, সাবজেক্ট সবসময় দুটো জিনিস হবে, হয় নাউন কিংবা প্রোনাউন। তাহলে এখানে হিটা কি, হি হচ্ছে প্রোনাউন। তো নাউন বা প্রোনাউনের আগে কখনো অ্যাডভার্ব লেখা যায় না, এটা কিন্তু মাথায় রাখবে। এই জন্য এর আগে নটটা হবে না। আবার একটা আবার নিয়ম আছে, এই কথাটা এটা ছাড়াও আরেকটা ভালো নিয়ম বলি, এটা বাদ দাও, আমি যেটা বললাম এটা বাদ দাও, তোমাদের মাথায় ঢোকার মতো নিয়ম বলি, ওটা বাদ দাও, অ্যাডভার্বের ব্যাপারটা অ্যাডভার্বের চ্যাপ্টারে বলবো। এই যে নটের ব্যাপারটা যেটা বললাম, ডাজ নট হি প্লে ফুটবল ডেলি, এখানে একটা নোট করে রাখবে। কি নোট? এই নটটা তখনই বসাতে পারবে এই যে সাবজেক্ট যদি নাউন হয়, আমি লিখে দিই, সাবজেক্ট যদি নাউন হয় তাহলে নট বসবে সাবজেক্টের আগে। অ্যাডভার্বের কনসেপ্টটা মাথা থেকে বাদ দিয়ে দাও, নাহলে আবার ভুলে যাবে, ওটা পরে বলবো, ওটা অ্যাডভান্সের। সাবজেক্টের আগে, ঠিক আছে? আর সাবজেক্ট যদি প্রোনাউন হয়, আর আমি আজকে এটা শেষ করব, তাতে ভোকাবুলারি হোক আর না হোক, প্রেজেন্ট ইনডিফিনিট শেষ করব, দুদিন পর মক নেবো। সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে নট বসবে সাবজেক্টের পরে, ঠিক আছে? এখানে লিখে নেবে নট পরে বসবে, আমি এখানে শুধু পরে লিখলাম, পরে বসবে, তোমরা লিখে নেবে সাবজেক্টের পরে বসবে। তাহলে এই যে হিটা হচ্ছে কি, কোন কারণ নামের বদলে বসেছে, তার মানে এই সাবজেক্টটা প্রোনাউন, তাই নট বসবে পরে, অর্থাৎ নটটা এইদিকে আসবে, এইখানে আসবে। ডাজ হি নট প্লে ফুটবল ডেলি, ঠিক আছে? যদি ধরো এরকম থাকতো কোয়েশ্চেন, ডাজ রমেন প্লে ফুটবল ডেলি, ঠিক আছে? তাহলে এখানে তোমাকে নাবাচক ধরো করতে দিয়েছে, বা তুমি নট লাগাতে চাইছো, তুমি এই সাবজেক্টটা দেখবে, এই সাবজেক্টটা কি, সাবজেক্টটা হচ্ছে নাউন, তাহলে নাউন হচ্ছে, তাই নট হবে এইখানটায়, ডাজ নট রমেন প্লে ফুটবল। মনে রাখার ট্রিকটা হচ্ছে দেখো, পি ফর প্রোনাউন, পি ফর পরে, ঠিক আছে? তাই এখানে যদি প্রোনাউন আসে নট বসবে পরে, এখানে নটটা বসবে, এখানে যদি নাউন আসে আগে। একটা মনে রাখো, আরেকটা হয়ে যাবে। আরেকটা ব্যাপার আছে, শুধু এইটুকু বলেই নোট জিনিসটা মাথায় রাখবে, নোট। এবার ব্যাপার আছে, এবার ধরো এখানে রমেন আছে, রমেন দিয়ে এদিকে যা আছে আমি লিখে দিলাম ডট ডট ডট। এইখানে তুমি এটাও লিখতে পারো ডাজন্ট, এরকমও লিখতে পারো। আবার ধরো এখানে এরকম আছে, ডাজন্ট হি প্লে ফুটবল, এটা কিন্তু দুটোর ক্ষেত্রেই হবে। যদি ডাজ নটের কন্ট্রাক্টেড ফর্ম বা শর্টকাট ফর্মটা যদি তুমি লিখো, তাহলে কিন্তু অত দেখার দরকার নেই যে এই যে সাবজেক্টটা নাউন না প্রোনাউন, দেখার দরকার নেই। যদি একসাথে লিখো এরকম করে কন্ট্রাক্টেড ফর্মে, ঠিক আছে, আগে একসাথেই হবে এরকম করে ডাজন্ট, ঠিক আছে? আর যদি তুমি ছেড়ে ছেড়ে লিখো নটকে, তাহলে নাউন হলে নট এইদিকে, নট আগে বসবে সাবজেক্টের, প্রোনাউন হলে এইদিকে আসবে পরে, এটা কিন্তু মাথায় রেখো। তাহলে আমাদের স্ট্রাকচারটা হয়ে গেল। এবার আমরা আসবো সিম্পল প্রেজেন্ট টেন্সের। আচ্ছা যতটা পড়লাম, কারো অসুবিধা আছে? তাড়াতাড়ি বলো। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। বলছি স্যার, ধরুন আমি ভাত খাই, এটাকে ধরুন নেগেটিভ করা হবে, সেটা কি হবে? আমি কি ভাত খাই না, এই কথাটা হবে না আমি ভাত খাই না, দেখো কোনটা হবে? তুমি, আমরা যেটা এখানে পড়ছি, মিউট করো,
আমরা যেটা পড়ছি এখানে কোন একটা বাক্যকে না করছি, ঠিক আছে? তুমি যেটা বলছো আমি বুঝতে পেরেছি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করছো, ওটা গ্রামাটিক্যালি পার্ট। যখন একটা বাক্য থেকে আর একটা বাক্যকে রূপান্তর করতে হয়, ঠিক আছে, ক্লাস 10 এগুলোতে আমরা করি বা তোমাদেরও করাবো, সেক্ষেত্রে কিন্তু অর্থটাকে সেম রাখতে হবে। অর্থটাকে সেম রাখতে হবে, বাক্যের স্ট্রাকচার চেঞ্জ হবে। যেমন বললাম সে ভালো ছেলে, তোমাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে দিল, বললো বাক্যটাকে নেগেটিভ করো। তার মানে তুমি এরকম করে দেবা না, হি ইজ নট এ ব্যাড বয়, হি ইজ এ ব্যাড বয়, এটাকে দিল, যে তোমাকে বললো নেগেটিভ করো, সেটা গ্রামাটিক্যাল ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমরা ওটা এখানে শিখছি না, আমরা বাক্যকে একটা নাবাচক শিখছি, যে নাবাচকের গঠন কেমন হয়, ঠিক আছে? তো হি ইজ এ ব্যাড বয়, এটাকে তুমি যদি এরকম করতাম হি ইজ নট এ ব্যাড বয়, তাহলে দেখো মানেটাই পুরো চেঞ্জ হয়ে গেল। আমি বললাম সে ভালো ছেলে, তুমি লিখে দিলে সে ভালো ছেলে নয়। বাক্য পরিবর্তন যেটাকে বলি ট্রান্সফরমেশন সেন্টেন্স, সেটা কি? সেটা হচ্ছে তোমার বাক্যের সেন্স বা অর্থের পরিবর্তন হবে না, বাক্যের স্ট্রাকচারের পরিবর্তন হবে, স্ট্রাকচারের গঠনের পরিবর্তন হবে। অর্থাৎ হি ইজ এ ব্যাড বয়, তার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হচ্ছে হি ইজ হি ইজ এ ব্যাড বয়, ট্রান্সফরমেশন সেন্টেন্স হচ্ছে হি ইজ নট এ গুড বয়। তাই দেখো মানেটা এক থাকলো, আবার না বাচকও হয়ে গেল, নটও হয়ে গেল। সে ভালো ছেলে নয়, তার মানে কি? সে খারাপ ছেলে। ক্লিয়ার হলো তোমার? তুমি যেটা বলেছো সেটা এই জিনিসটা ছিল। ওকে স্যার, ওকে। স্যার দেখো, হ্যাঁ বলো। স্যার স্যার নাউন প্রোনাউনটা একবার বলে দিন না, নাউন মানে প্রোনাউনটা শোনো, ওই যেটা হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, মিউট করো, বুঝতে পেরেছি। কোনো বাক্য যখন ধরো না কোনো বাক্যকে কোয়েশ্চেন করছো, কোনো বাক্যকে বলতে প্রেজেন্ট টেন্সে কাউকে কোয়েশ্চেন করছো, যেমন ডাজ হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলে? বেশ, এইটাকে তুমি না বাচক করতে চাইছো, ডাজ নট হি প্লে ফুটবল। তো এই যে নটটা তুমি নিজের মতো করে যেখানে খুশি সেখানে লিখতে পারো না, তোমাকে এই যে নটটা ডাজ বা ডু এর পর বসাতে হবে প্রশ্নবোধক বাক্যে একটা নির্দিষ্ট নিয়ম মেনে। নিয়মটা কি? যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা যদি নাউন হয় তাহলে নটটা হবে নাউন ওই সাবজেক্টের আগে, আর সাবজেক্টে যদি প্রোনাউন হয় নটটা হবে সাবজেক্টের পরে, যেমন উদাহরণ দিই আরেকটা, দাঁড়াও, এই যে এখানে দেখো, ডাজ রাহুল প্লে ক্রিকেট, রাহুল কি ক্রিকেট খেলে? তো ভালো কথা, ধরো এটাকে তোমাকে না বাচক করতে দিয়েছে, তাহলে তোমাকে নট বসাতে হবে, ঠিক আছে? নট তুমি কোথায় বসাবে? নট এখানেও হতে পারে, এই যে রাহুলের পরে হতে পারে, মানে সাবজেক্টের এদিকে হতে পারে, সাবজেক্টের এদিকে হতে পারে। তো তুমি সাবজেক্টটা দেখবে কি? সাবজেক্টটা হচ্ছে রাহুল মানে নাউন, কোন জনের নাম। তো যদি সাবজেক্ট নাউন হয় তাহলে নট হবে সাবজেক্টের আগে, আর সাবজেক্ট যদি রাহুলের পরিবর্তে যদি এখানে হি থাকতো তাহলে নট হতো এইদিকে, নাউন সাবজেক্টের পরে। ক্লিয়ার? নেক্সট কনসেপ্টে চলে যাই, রেকর্ড দেখবে আরো ক্লিয়ার হয়ে যাবে। প্রোনাউন পরে স্যার আমাদের ট্রিকটা বললেন, প্রোনাউন পরে বসে হ্যাঁ পি ফর হ্যাঁ, পি ফর প্রোনাউন আর পি ফর পরে, তাহলে প্রোনাউন যদি হয় তাহলে ওটা পরে মনে বসিয়ে রাখলে দিলাম। হবে। একদম, ওই জন্য তো ট্রিক বানানো। এবার দেখো এই জায়গাটা, এবার এই জায়গা থেকে কোয়েশ্চেন আছে, এটা কন্ডিশনাল চ্যাপ্টার কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ হবে বলে আমি এটা এখানেও ইনক্লুড করেছি, কারণ যা পড়াবো খুঁটে পড়াবো, ডিটেলে পড়াবো, কোনো রকম কাটছাটের কোনো ব্যাপার থাকবে না। তাহলে আমরা এবার এই কি বলতে চাইছে চলো দেখে নিই। বলছে সিম্পল প্রেজেন্ট টেন্স ইজ ইউজড ইন কন্ডিশনাল সেন্টেন্সেস, কন্ডিশনাল সেন্টেন্সে সিম্পল প্রেজেন্ট টেন্সের আমরা ব্যবহার করব। কন্ডিশনাল সেন্টেন্স কি আমরা ডেমোতে বলেছি সম্ভবত, বা অনেকবার আলোচনা করেছি, এবং আমার ওই যে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন যেটা ইউটিউবে দিয়েছি সেখানেও রয়েছে। কন্ডিশনাল কথার অর্থ হচ্ছে শর্তমূলক বাক্য, শর্ত থাকবে। কি শর্ত? যদি সে আসে তাহলে আমি যাব, হ্যাঁ, যদি তারা খেলতে যায় তাহলে আমিও খেলতে যাব। তাই দেখো কন্ডিশনাল সেন্টেন্সে একটা ক্লজ মানে একটা বাক্যাংশ আর একটা বাক্যাংশের উপর ডিপেন্ড করছে, মানে একটা ঘটনা ঘটলে তবে আর একটা ঘটনা ঘটবে, এটাকে হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। তো কন্ডিশনাল সেন্টেন্সের ব্যাপারটা কি দেখো, কন্ডিশনাল সেন্টেন্সের ব্যাপারটা হচ্ছে এরকম, কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে ইফেক্টটা বেশি পড়ে পরীক্ষায়, তাই ইফ ক্লজও বলা হয় একে। ধরো ইফ প্লাস এরকম থাকলো সাবজেক্ট প্লাস V1 বা V5 প্লাস আদার ওয়ার্ডস, তাহলে এইদিকে হবে সাবজেক্ট প্লাস V1 বা V5 বা আদার ওয়ার্ডস, এটা হয়। আর একটা হয়, ভালো করে শুনবে, if প্লাস সাবজেক্ট প্লাস V1 বা V5 প্লাস আদার ওয়ার্ডস, সাবজেক্ট প্লাস শ্যাল, উইল, ক্যান আর মে, এই চারটে মডেল
ফিউচার সেন্সকে ইঙ্গিত করে, ফিউচারের অর্থ প্রকাশ করে। আর যখনই মডালস চলে আসবে, এগুলো ছোটখাটো জিনিসগুলো পরীক্ষায় কিন্তু আসবে, এই যে এগুলো মডালস, এই চারটে মডালস ফিউচার সেন্স মানে ভবিষ্যতে অর্থ প্রকাশ করে। এই মডালস গুলো যখনই যে কোনো মডালই আসুক না কেন, তারপরে মেন ভার্বের 1 নম্বর হবে। 5, 6, 7, 4, 3, 2 কিচ্ছু হবে না, শুধুমাত্র 1 নম্বর হবে। 6, 7 হয় না, আমি এমনি আর কি মানলাম, V5 পর্যন্ত হয়, ঠিক আছে। তো এই স্ট্রাকচারটা কি এবার শোনো, এটা একটা স্ট্রাকচার, ওটা একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা কখন ইউজ হয় আর নিচেরটা কখন হয় সেটাই বলবো। তাহলে এই যে প্রথম স্ট্রাকচারটা তখনই ইউজ করবে, তুমি কি মনে রাখবে শোনো, তুমি মনে রাখবে এটাকে দেখো, ইফ যদি সে আসে, তা যদি সে আসে, বা এরকম ধরো উদাহরণ দিই, হ্যাঁ, ইফ এ রুবি, এখানে আসবে, চেষ্টা করি, রুবি চুনি পান্না যেটাকে বলে, ইফ এ রুবি, রুবি মানে হচ্ছে চুনি, হ্যাঁ, ইফ এ রুবি ইজ হিটেড, এই আলাদা রুবি আলাদা, একসাথে একটু কাছাকাছি হয়ে যাচ্ছে। ইফ এ রুবি ইজ হিটেড, যদি একটা চুনিকে হিট দেওয়া হয়, তাপ দেওয়া হয়, ইট ড্যাশ লুজ ইটস কালার, লস ইটস কালার, সরি। তো এই যে দেখো, এই কোয়েশ্চেনটা পরীক্ষায় এসেছিল, যদি এই কোয়েশ্চেনটা দেয় তাহলে কি করবে, ভালো করে শোনো। তোমার কাজ হচ্ছে দেখা, এটা হচ্ছে একটা কন্ডিশনাল ক্লজ, যদি চুনিকে হিট করা হয় তবেই কিন্তু সে তার কালারটা হারাবে, এটাই বলতে চাইছে। তাহলে এখানে দেখো শর্ত আছে, হিট করব তবে হারাবে, তো এই যে শর্ত প্রকাশ করছে যেই ক্লজটা, সেটাকে বলা হয় কন্ডিশনাল ক্লজ। তাই তুমি দেখবে কন্ডিশনাল ক্লজের ভার্বটা ক নম্বরে আছে, এই যে দেখো, কন্ডিশনাল ক্লজের ভার্ব যদি 1 বা 5 থাকে, তাহলে অপোজিট যে ক্লজটা, সে ক্লজটারও ভার্ব 1 বা 5 হবে। কখন, ভালো করে এই জায়গাটা খেয়াল করবে, কখন এইদিকে ভার্ব 1 নম্বর 5 থাকলে এইদিকে ভার্ব 1 নম্বর 5 1 বা 5 থাকবে, কখন, যখন কোনো ইউনিভার্সাল ট্রুথ বা সায়েন্টিফিক ট্রুথ বোঝাবে, যখন কোনো চিরন্তন সত্য, বা এটাকে জিরো কন্ডিশনাল বলা হয়, বৈজ্ঞানিক সত্য, এরকম কোনো ঘটনা বোঝাবে, তখন দুই দিকেই V1 V5 হবে, এদিকেও মানে এইদিকেও সিম্পল প্রেজেন্ট টেন্স, এইদিকেও সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। নিচেরটা দেখো আলাদা আছে, ওটা কখন হবে সেটা বলছি। যখন চিরন্তন সত্য আর বৈজ্ঞানিক সত্য বোঝাবে, তখন V1 V5 এদিকেও মানে কন্ডিশনাল ক্লজেও, আবার এদিকে এটা হচ্ছে রেজাল্ট ক্লজ, রেজাল্ট ক্লজেও। কিন্তু যদি চিরন্তন সত্য বৈজ্ঞানিক সত্য না হয়, তাহলে যদি কন্ডিশনাল ক্লজে V1 বা V5 থাকে, তাহলে তোমার রেজাল্ট ক্লজে সব সময় মনে রাখবে এই স্ট্রাকচারটা হবে, শুধু এইটুকু মনে রাখবে, শ্যাল বা উইল, উইলটাই বেশি দেয়, শ্যাল, উইল, ক্যান, মে, আর তার সাথে V1, কখন, যখন বৈজ্ঞানিক সত্য বা চিরন্তন সত্য থাকবে না। তাহলে দেখো, যদি চুনিকে হিট করা হয় তাহলে এটা তার কালার হারাবে। তাহলে এখানে আমি 4টা অপশন দিচ্ছি, ধরো অপশন দিলাম উড, অপশন দিলাম উইল, অপশন দিলাম হ্যাজ, অপশন দিলাম ডাজ। বলো তো কি হবে 1 নম্বর কোয়েশ্চেনটা, ইফ এর রুবিটা বলো। হ্যাজ। এই কি শিখলে তাহলে? না না, স্যার ডাস হবে, ডাস হবে তো ডাস কিসের জন্য? স্যার, কারণ স্যার ডাসটা ইটটা স্যার তো সিঙ্গুলার স্যার। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ইট ডাজ লুজ ইটস কালার। তাহলে এই জায়গাটা দেখো তো, একটা জায়গা, এটা অপশন গুলো ভুল দিয়েছি আমি, 1 মিনিট 1 মিনিট, এইটা এই উত্তরটাই দিয়ে দিয়েছি, হ্যাঁ, তাহলে বলছি কি ব্যাপার, উত্তরটাই দিয়ে দিয়েছি, এই অপশন গুলো হবে না, এটা নিচেরটার জন্য, হ্যাঁ, নিচে একটা উদাহরণ দেবো এটার জন্য। তো দেখো, যদি রুবিকে আমি আমি বলছি, রুবিকে যদি তুমি চুনিকে যদি হিট করো, তাহলে কিন্তু তোমার সে কালার হারাবে, এটা চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য বা যাই বলো না কেন, কারণ নির্দিষ্ট একটা টেম্পারেচারে গিয়ে সে কালারটা হারিয়ে ফেলছে। তাহলে এই যে এখানে যে উত্তরটা, এটা আমি দিয়েই দিয়েছি, এইটা অ্যাকচুয়ালি এইটা হবে লসেস, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইটটা, ঠিক আছে, এটা কেটে দেবে, এটা হবে না, এটা ঠিক, আচ্ছা 4টে অপশন বলেছেন, দিতে, এটা আমার মনে হয়েছিল প্রথম থেকে। হ্যাঁ ঠিক ঠিক, আমি নিচে উদাহরণটা, নিচের উদাহরণটা হয়ে গেছে এটা, হ্যাঁ, এরকম। তা ওই এটা বললে যখন আরেকটা জিনিস শেখা যাবে, আবার বলছি, এখানে 4টা অপশন থাকতো, যারা বুঝতে পারেনি তাদের বলি, LOSC, LOSES, হ্যাঁ, এরকম অনেক রকম থাকতো। তো তুমি কি জানো যে এটা তো সায়েন্টিফিক ফ্যাক্ট বলছে, একটা সত্যি তো ঘটনা, তাহলে এইদিকে আছে প্রেজেন্ট টেন্স, এইদিকেও প্রেজেন্ট টেন্স হবে, তাই LOSES
এটা হবে কারেক্ট অ্যান্সার। কিন্তু ভালো করে শোনো, কিন্তু আমি যে চারটে অপশন দিয়েছিলাম সেই অপশনগুলোতে দেখা গেল এইটা এস ইএস এইটা নেই, কিন্তু উইল আছে, উইল লস এই ব্যাপারটা আছে, তখন কিন্তু উইল লসটা করে আসবে, কারণ অনেক বইয়ে বা অনেক জায়গাতে তোমার এই নিয়মটা মানে না। ঠিক আছে, যদি তোমার এরকম থাকে অপশন, ভালো করে শোনো, যদি ধরো এটা আছে LOSES আর এটা আছে উইল লুজ, তাহলে কিন্তু তুমি এটা করে আসবে আমি যে উদাহরণটা দিলাম। কিন্তু দেখা গেল এই উদাহরণটা এই উদাহরণে এই অপশনে এইটা নেই, তখন এটা করে আসবে। এটা কিন্তু মাথায় রাখবে। ক্লিয়ার? এই হচ্ছে কাহিনী। কারো স্যার অসুবিধা থাকলে বলো। হ্যাঁ বলো। স্যার একটু বলুন, এটা বুঝতে পারছি না স্যার। কেন গো? বেশ বলছি বলছি, তাকাও আরেকবার। দেখো, এটা হচ্ছে কন্ডিশন, মিউট করো, এটা হচ্ছে কন্ডিশনাল ক্লজ, শর্ত প্রকাশ করছে, এটা রেজাল্ট ক্লজ। তাই কন্ডিশনাল ক্লজে মানে ইফ লেগে থাকবে যে ক্লজে, ভালো করে আরো 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 এটা বোঝো, শর্টকাটে বোঝো। ইফ লেগে থাকবে যে ক্লজে, সেই ক্লজে যদি ভার্বটা 1 বা 5-এ থাকে, তাহলে এইদিকে যে ভার্বটা দেবে আর একটা যে ক্লজ দেবে, সেই ক্লজের ভার্বটা 1 বা 5-এ তখনই হবে যদি ঘটনাটা চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য হয়। তাহলে এই যে রুবি বা চুনির যে উদাহরণটা আমি দিলাম, ঠিক আছে, এই উদাহরণটা যেটা আমি দিলাম, তাহলে সেই উদাহরণটা তো তোমার চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য ঘটনা ঘটছে, তাই এদিকে V1 বা 5, তাই এদিকেও V1 বা 5 হবে। তাই অনেকগুলো অপশন রয়েছে, V1 বা V5 কোনটা? V5 হচ্ছে অপশন বি, এইটা লুজেস, কারণ ইটটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাই V1 হলো না, V5 হলো। এই তো ব্যাপার, বুঝতে পারছো এটা? এবার বলো, তারপর হ্যাঁ স্যার, দ্বিতীয়টাই যাবো। হ্যাঁ এবার হ্যাঁ দ্বিতীয়টাই বুঝেছি। দেখো। এবার এদিকে দেখা গেল ইফ ক্লজের সাথে V1 বা V5 আছে, কিন্তু যে ক্লজ গোটা বাক্যটা চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য অর্থ প্রকাশ করছে না, তাহলে তখন তুমি কি করবে? তখন তুমি এইদিকে কনফার্ম, এইদিকে V1 V5 থাকলে এইদিকে হবে হয় শ্যাল প্লাস V1, বা উইলের সাথে V1, বা ক্যানের সাথে V1, বা মেয়ের সাথে V1। এইটা হচ্ছে ব্যাপার। একটা উদাহরণ দিই তাহলে তুমি বুঝতে পারবে দ্বিতীয়টা। ধরো বললাম ইফ ইউ মেক ডিলে, ইফ ইউ মেক ডিলে, যদি তুমি ডিলে করো, দেরি করো, কমা, ইউ ড্যাশ দ্য ট্রেন, তুমি ট্রেনটা মিস করবা। তো চারটা অপশন ধরো তোমাকে দিল, উড মিস, শুড মিস, উইল মিস, আর একটা শ্যাল মিস, এরকম কিছু একটা দিয়ে দিয়েছে। তাহলে হ্যাঁ হয়ে গেল। তুমি আমি কি দেখবা? শুধু তাকাও, তুমি শুধু দেখবা এইখানে কে আছে, ইফ ক্লজে কে আছে, ইফ ক্লজে আছে ভার্বের 1 নম্বর ফর্ম মানে প্রেজেন্ট টেন্স, তাহলে এইদিকেও হবে ভার্বের এক বলছি, ভার্বের সাথে এইদিকে কি হবে? এইদিকে হবে শ্যাল বা উইল বা ক্যান বা মে, কারণ এটা চিরন্তন সত্য প্রকাশ করছে না। যদি চিরন্তন সত্য প্রকাশ করতো ঘটনাটা, তাহলে এদিকেও V1 বা V5 হতো, কিন্তু সেটা প্রকাশ করছে না, তাই শ্যাল উইল ক্যান মে প্লাস V1 হবে। এবার অপশনে দেখো, অপশনে তো কি আছে? উইল মিস, ক্যান মে গুলো নেই, তাহলে এইটাই উত্তর, অপশন সি। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট পোরশনে যাব। তাহলে কন্ডিশনাল হলো, আর কিছু আছে কিনা দেখি। প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট সাথে যা যা পরীক্ষায় আসে সব কিন্তু আমি বলে দিলাম, এবং মক টেস্ট নেবো আমি বলে দেবো গ্রুপে। আজকে ক্লাসের পর আজকে তোমাদেরকে কি কি দেবো বলে দিচ্ছি। আজকে ক্লাস এখানে স্টপ থাকবে, অনেক কিছু হয়ে গেছে, মাথার উপর দিয়ে চলে যাবে, যেহেতু বুধবার মানে পরশু দিন আবার ক্লাস আছে, ঠিক আছে, মাথার উপর দিয়ে চলে যাবে। ভোকাবুলারি পরের দিন, সামনে প্রথমেই ভোকাবুলারি হবে, তারপর তখন থিওরি হবে, ভোকাবুলারি হবে, ঠিক আছে, পরের দিন প্রথমে। তো শোনো, তোমাদের আজকে আমি কি কি দেবো। আজকে দেবো তোমাদের এই পিপিটিটার PDF পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে। 2 নম্বর দেবো তোমাদেরকে স্পেলিং এরর, যেহেতু এটা মুখস্থ বিদ্যার, আমি কিছু ডেমোতে তোমাদের দেখিয়েছি, কিছু ট্রিক বানানো যায়, তোমরা যদি বানাতে পারো ভালো, আর আমি যদি কোনো ট্রিক যদি তোমাদেরকে তৈরি করতে পারি, সেগুলো আমি কোনো একদিন আলোচনা করে দেবো। যেমন গাধা গাধা আমি জাতি, অ্যাসাসিনেশন বানান সহজে মনে রাখার উপায় হচ্ছে গাধা গাধা আমি জাতি। তারপর পিসি চলো যায় সাইকোলজি, তাই না? তারপরে কম মিট্টি, কমিটিকে মনে রাখা, কমিটি বানানটাকে মনে রাখার হচ্ছে কম মিট্টি। তারপরে বুকে আমি বলেছিলাম তোমার বাড়ির বউ সুন্দর, পাড়ার লোক বলে কিন্তু তুমি জানো সুন্দর নয়, তাই এটা কেটে দেবো। এইরকম ট্রিক দিয়ে বা যে তুমি নিজেও বানাতে পারো, আমি স্পেলিং এররে আজকে দিয়ে দেবো, এগুলো বাড়িতে রেডি করতে লাগবে, এগুলো বোঝানোর কিছু নেই, তাই দিয়ে দেবো জেরক্সটা। আর দিয়ে কি দেবো? আর দেবো তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এ দেওয়া হয়েছে, এবং আজকে সম্ভবত এক্সাম আছে, তাই তো? আজকে এক্সাম আছে তো রাতে?
হ্যাঁ কে স্যার, একজন আপনি বলো। বলেছিলেন এক্সাম নেবো, আপনি বলেছিলেন তো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এক্সাম হবে। তো প্রিপোজিশন আমি বি সি এইগুলো দিয়ে দেবো, বি সি দিয়ে দেবো। যদি বেশি হয় তাহলে বিটা দেবো, যদি কম হয় বি সি দুটো দিয়ে দেবো, ঠিক আছে। এইগুলো সব আজকে দেবো। আর একটা কি দেবো, কিছু একটা ভাবছিলাম, হ্যাঁ, আর একটা যেটা দেবো, আজকে যতটা পড়ালাম অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স শেষ করে দিলাম, সিম্পল প্রেজেন্ট টেন্সের উপর একটা প্র্যাকটিস সেট দেবো। সেটা কি করবে, সিম্পল প্রেজেন্ট টেন্সের প্র্যাকটিস সেট খাতায় লিখবে, লিখে তোমরা পেন্সিলে উত্তর করবে। আমি পরের দিন আলোচনা করব সিম্পল প্রেজেন্ট টেন্সের যে প্র্যাকটিস সেটটা আজকে দিচ্ছি তোমরা মিলিয়ে নেবে এবং তার ব্যাখ্যা দেবো। এইরকম ভাবে আমাদের আস্তে আস্তে ধীরে ধীরে চলবে, কিন্তু তাতে টাইম যা লাগে লাগুক, কারণ বেশিরভাগ জন এটাই চাও আশা করি। বলো, কে কিছু স্যার বলছো? হ্যাঁ বলো। হ্যাঁ স্যার। বলো বলছি স্যার, এর যে আপনার বলো, বলে যাও, বলো, শুনছি। মিউট হ্যালো, করো আরেকবার দিয়ে আবার, হ্যাঁ বলো, এবার বলো, হ্যাঁ বলো, এবার বলো। হ্যাঁ বলছি স্যার, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যে এর যেটা দিয়েছিলেন সেটা তো পরীক্ষা নেওয়া হয়নি। আজকে নেবো তো, সেটা আজকে নেওয়ার কথা আছে, যে আজকে নেবো রাতে, একটু পরে স্যার দিচ্ছি। রেকর্ডিং নেবে বন্ধ করে দেন। ওকে স্যার, ওকে। হ্যাঁ, থ্যাংক ইউ, দায়িত্ব আছে তোমাদের। রেকর্ডিংটা বন্ধ করে দিই। আচ্ছা, কি ব্যাপার।